এখন এখন থেকে দুইটা দুইটা ক্লাস লেকচার ক্লাস হবে, আজকে প্লাস নেক্সট ক্লাস লেকচার ক্লাস। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা শিখবো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কি, এটা আমরা শিখবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে আসলে কি করা হয়, বা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কি কি কাজ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমত লেকচার ক্লাস চলবে, একটা থেকে দুইটা লেকচার ক্লাস চলবে। এমনও হইতে পারে সর্বোচ্চ হলে তিনটা লেকচার ক্লাস চলতে পারে। তো এখানে লেকচার ক্লাসের দরকার আছে, আগে আমাদের জানতে হবে। যদি ঠিকভাবে না জানি তাইলে তো আমরা এর সম্পর্কে বুঝতে পারবো না। তো আমাদের লেকচার ক্লাস মোটামুটি দুইটা দুইটা ফিক্সড, দুইটা হবে লেকচার ক্লাস, দুইটা ফুল এসইও, তিনটা চারটা পাঁচটা। আচ্ছা, ধরেন আজকে এবং নেক্সট ক্লাসটা আমাদের এই লেকচার ক্লাস যাবে। আর লেকচার ক্লাস যদি কেউ ক্লাস না করেন তাহলে কিন্তু এই এসইওটা ক্লিয়ারলি বুঝবেন না। এসইও বিষয়, যে মূল যে বিষয়গুলো, কি কি কাজ করতে হবে আমাদের এসইও তে, আর আমরা কেন এসইও করব, এই বিষয়গুলো জানতে হলে আমাদের লেকচার ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তো লেকচার ক্লাস দিয়েও করা যায়, আবার লেকচার ক্লাস ছাড়াও আপনি কি করতে পারবেন, প্র্যাকটিক্যালি কাজগুলো যদি করতে যান আপনি করতে পারবেন। বাট একটা বিষয় আছে না, যে আমি একটা কাজ করতেছি, কেন কাজটা করতেছি, সেই কাজ সম্পর্কে তো আগে আমাদের জানতে হবে। আমি না জেনে তো কোনো কাজ তো করতে পারি না। সেই জন্য আমাদের লেকচার ক্লাস দরকার আছে। তো আমরা সর্বপ্রথম আসি এসইও তে। তো আজকে আমরা এসইও শুরু করতেছি। হোয়াট ইজ এসইও, বা হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও হচ্ছে ফুল মিনিং, এসইও এটাকে সংক্ষেপে বলা হয়। এই এসইওর ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর ফুল মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা এই এসইওটা কি সেটা আগে শিখবো। এই এসইওটাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে আমরা ভেঙে ভেঙে শিখবো। সর্বপ্রথম শিখবো এসই। এসই তে হচ্ছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, সার্চ ইঞ্জিনটা কি সেটা আগে আমরা আগে শিখে নিই। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। সর্বপ্রথম এসই, আমরা এই এসই এটা শিখবো। তো এসই এর হচ্ছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন সম্পর্কে একটু বলি। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ব্রাউজার। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ব্রাউজার। এই ব্রাউজার যে কোনো ব্রাউজার হইতে পারে। আমরা গুগল ক্রোম ইউজ করি, বিং ইউজ করি, এরপরে মাইক্রোসফট ইডস, তারপরে মজিলা ফায়ারফক্স, বিভিন্ন ব্রাউজার ইউজ করি, অপারা আছে, ইউসি ব্রাউজার আছে, বিভিন্ন ব্রাউজার আছে। তো এই ব্রাউজারে, প্রত্যেকটা ব্রাউজারে দেখবেন, আচ্ছা আমি গুগল ওপেন করলাম প্লাস ইডসটা ওপেন করি। আমরা যে ব্রাউজার গুলো ইউজ করি সেই ব্রাউজার গুলোতে সর্বপ্রথম যখন ব্রাউজার গুলো ওপেন করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, ব্রাউজারের যে হোম পেজটা থাকে এটা হচ্ছে আমার গুগল ক্রোমের হোম পেজ। এই গুগল ক্রোমের হোম পেজ, এটা হচ্ছে গুগল পেজের হোম পেজ। গুগল ব্রাউজারের, সরি, গুগল ব্রাউজারের হোম পেজ। এই যে হোম পেজটা ব্রাউজারে, এই হোম পেজে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। দুইটা জিনিস কি কি? একদম টপে, টপে একটা সার্চ বক্স দেখা যাচ্ছে, উপরে সার্চ বক্স দেখা যাচ্ছে, উপরে একটা বক্স দেখা যাচ্ছে। এটাকে এটার নাম হচ্ছে অ্যাড্রেস বার। উপরের এই ব্রাউজারের যে উপরে যে বক্সটা দেখা যাচ্ছে, সার্চ বক্স, এই বক্সের নামটা হচ্ছে অ্যাড্রেস বার। এবং এই ব্রাউজারের পেজের মাঝখানে একটা সার্চ বক্স দেখা যাচ্ছে, একটা সার্চ বক্স দেখা যাচ্ছে। এই বক্সটা হচ্ছে সার্চ বক্স। তাহলে এর উপরেরটার নাম হচ্ছে অ্যাড্রেস বার, আর নিচেরটার নাম হলো সার্চ বক্স। দুইটা দুইটা না, এটা অ্যাড্রেস বার আর এটা হচ্ছে সার্চ বক্স। তো আমরা গুগল ক্রোমে আমরা দুইটা অপশন পাচ্ছি, কোনো কিছু সার্চ করার জন্য বা কোনো কিছু অনুসন্ধান করার জন্য, বা আমরা যখন কোনো কিছু খুঁজি, তো তখন আমরা কি অনলাইনে কোনো কিছু যদি খুঁজতে যাই তাহলে কি করি, আমরা গুগলে সার্চ করি। যে জিনিসটা আমরা খুঁজতেছি সেই জিনিসটাকে আমরা কি করি, গুগলে সার্চ করি। গুগলে যখন আমি আসি বা গুগল ব্রাউজারটা যখন আমি ওপেন করি তখন আমরা দুইটা অপশন খুঁজে পাই। একটা হচ্ছে সার্চ অ্যাড্রেস বার এবং সার্চ ইঞ্জিন বক্স বা সার্চ বক্স, যেটা একটা বললেই হলো, সার্চ বক্স অথবা অ্যাড্রেস বার। তো এই দুইটাতে
এই দুইটা বক্সে যে কোনো একটা বক্সে আমরা কি করি, আমরা আমাদের যে নির্দিষ্ট যে বিষয়টা আমরা যেটা খুঁজি সেটা লিখে আমরা কি করি, সার্চ করি, অনুসন্ধান করি, সার্চ করি। তো এই যে এই দুইটা বক্সের নাম হচ্ছে হলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কোন নির্দিষ্ট একটা ব্রাউজারের যে সার্চ বক্স গুলো থাকে সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। আচ্ছা, আমি গুগল মাইক্রোসফট এডজেটটা দেখাই। ওপেন হচ্ছে না, আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো এই আমি ক্রমে ক্রমে আমরা দুটো পাচ্ছি কি, একটা সার্চ, একটা হচ্ছে অ্যাড্রেস বার আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন বক্স বা সার্চ বক্স। তো এই দুইটার যে কোনো একটাতে যে কোনো কিছু যদি আমরা লিখি, আমরা যদি টি শার্ট লিখি, টি শার্ট লিখলাম অ্যাড্রেস বারে, টি শার্ট লিখে সার্চ করলাম, টি শার্ট লিখলাম হচ্ছে অ্যাড্রেস বার, আর আমরা আর একটা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব নিয়ে আমরা এইবার সার্চ বক্সে আমরা লিখলাম টি শার্ট। দেখেন দুইটা পেজ সেম, দুইটা পেজ সেম সেম আছে, সেম ভাবে একে একই জিনিসগুলো চলে যাচ্ছে, আমরা যা যা সার্চ করছি সেটাই চলে যাচ্ছে। এখানে নিচে ম্যাপ দেখাচ্ছে, এখানেও নিচে ম্যাপ দেখাচ্ছে, এখানে যা যা আছে দুইটা সেম। তো আমরা এতে কি কি বুঝলাম, আমরা অ্যাড্রেস বারে যদি যে কোনো কিছু সার্চ দিলে যে রেজাল্টটা পাবো, আমরা সার্চ বক্সেও সেম জিনিস পাবো। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু নোট করতেছি আজানটা। তাহলে যেটা নিয়ে বলতেছিলাম, তো সার্চ ইঞ্জিন আমরা এখন শিখতেছি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? তো সার্চ ইঞ্জিন হচ্ছে হলো নির্দিষ্ট কোন একটা ব্রাউজার, যে কোনো ব্রাউজার হতে পারে, এখানে যে কোনো একটা ব্রাউজার, সেই ব্রাউজারে আমরা যে কিওয়ার্ড গুলো লিখি বা কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি, এই কিওয়ার্ড গুলো যখন যে জায়গায় আমরা লিখি, এখানে আমরা দেখা যাচ্ছে যে গুগল ক্রোমে আমরা দুইটা অপশন পাচ্ছি, এখানে উপরে অ্যাড্রেস বার পাচ্ছি এবং পেজের মাঝখানে সার্চ বক্স পাচ্ছি। তো এই দুইটা বক্সের যে কোনো একটা বক্সে যদি আমরা আমাদের নির্দিষ্ট কিওয়ার্ড লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করার পরে যে রেজাল্টটা পাচ্ছি আমরা, যে রেজাল্টটা পাচ্ছি এটা আমরা পাচ্ছি হলো সার্চ ইঞ্জিনের মাধ্যমে। তো এই সার্চ বক্সকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। প্রত্যেকটা ব্রাউজারের সার্চ ইঞ্জিন রয়েছে। তো এখানে আমরা গুগল ক্রোম দিয়ে দেখতেছি, আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে দেখতে পারেন। আমার এখানে মাইক্রোসফট ইডসটা কাজ করতেছে না, তো আমি মাইক্রোসফট ইডস দিয়ে দেখাতে পারতেছি না। তো মাইক্রোসফট ইডস দিয়ে আপনারা দুইটা পাবেন, দুইটা সার্চ বক্স পাবেন। কি কি কোথায় কোথায় পাবেন? একদম একটা টপে পাবেন আর একটা পেজের মাঝখানে একটু নিচে পাবেন, টপ থেকে একটু নিচে এরকম এরকম জায়গায় একটা বক্স পাবেন। তো দুইটা বক্সের সেম কাজ, এই দুইটা বক্সকে বলা হয় সার্চ ইঞ্জিন। এক কথায় একদম ক্লিয়ার কথায় যদি আমরা বলতে পারি, কোন নির্দিষ্ট একটা ব্রাউজারে যে সার্চ বক্স গুলো থাকে সেই সার্চ বক্স গুলোকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। এই সার্চ বক্স গুলোতে আমরা কি করি, সার্চ বক্স গুলোতে আমাদের নির্দিষ্ট যে কিওয়ার্ড গুলো থাকে সেই কিওয়ার্ড গুলোকে আমরা লিখি এখানে সার্চ বক্সে, লেখার পরে যে রেজাল্টটা আমরা পাই সেটা আমরা পাচ্ছি হলো সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সার্চ ইঞ্জিন কি করতেছে, আমাদের কিওয়ার্ডটাকে নিয়ে আমাদের যে রেজাল্টটা দরকার সেই রেজাল্টটা আমাদেরকে দিচ্ছে। তো এখন এখানে কোশ্চেন আসতে পারে যে আমরা যে রেজাল্টটা পাচ্ছি এই রেজাল্টটা কিভাবে আসতেছে। তো এটা আমরা আসলে পরে শিখবো যে এই রেজাল্টটা কিভাবে আসে, গুগল আমাদের কিভাবে এই রেজাল্টটা দিচ্ছে, বা আদার্স যে ব্রাউজার গুলো আছে সেই ব্রাউজার গুলো আমাদের কিভাবে এই তথ্যগুলো দিচ্ছে। আমরা জাস্ট একটা কিওয়ার্ড লিখতেছি, সেই কিওয়ার্ড লেখার পরে একাধিক অ্যান্সার চলে আসতেছে। তো এটা আসলে কিভাবে আসে, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো এখন আমরা শিখতেছিলাম সার্চ ইঞ্জিন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন হলো কোন একটা ব্রাউজারের যে অপশন থাকে, সার্চ বক্স থাকে, দুইটা সার্চ করার যে অপশন গুলো থাকে, দুইটা বা একটা,
যেটাই হোক যে বক্স গুলো থাকবে সার্চ করার, সেই সার্চ বক্স গুলোকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন গুলো আমাদের কি করে, আমাদের নির্দিষ্ট কিওয়ার্ড যদি আমরা সেখানে লিখে সার্চ করি তাহলে আমাদেরকে এই সার্চ ইঞ্জিনটা বা সার্চ বক্সটা আমাদের সেই আনসারটা দিচ্ছে। সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে হলো আমাদেরকে তথ্য দেওয়া, আমরা যে তথ্যগুলো অনুসন্ধান করি সেই তথ্যগুলো আমাদেরকে দেওয়া। সবাই বুঝতে পারছেন সার্চ ইঞ্জিন কি? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে নামাজের ব্রেক দিলাম, নামাজের ব্রেকের পর বাকি বিষয়গুলো শুরু করব। তাহলে এখন ব্রেক নেন 20 মিনিটের। আচ্ছা, সবাই তাহলে একটু মিউট করে ফেলেন। আচ্ছা, আজকে আমরা শুরু করছি এসইও। এসইও এর ক্লাস আজকে থেকে শুরু। এসইও শুরুতে আমরা হোয়াট ইজ এসইও, তো এসইও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমি বলছি। তো এখন আমরা শিখলাম, প্রথম অংশটুকু শিখছি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা অপটিমাইজ, এরপর অপটিমাইজ যে অপশনটা আছে অপটিমাইজ সম্পর্কে এখন জানবো। অপটিমাইজটা আসলে কি? এই যে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করলাম টি শার্ট, তাহলে এখন থেকে আপনারা কিন্তু এটাকে কি বলবেন, এই সার্চ বক্সকে কিন্তু সার্চ ইঞ্জিন বলবেন। এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন, এই সার্চ বক্সটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনে যে কোনো একটা কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ দিই, সার্চ দেওয়ার পরে যে রেজাল্টটা পাই, এই যে নিচে যে রেজাল্ট গুলো আমরা পাচ্ছি, এই রেজাল্ট গুলো কি, এগুলা হচ্ছে হলো এই যে রেজাল্ট গুলো যে আমরা দেখতে পাচ্ছি, তো রেজাল্ট গুলো দেখলেন, আমরা একটু রেজাল্ট গুলো এখানে দেখি কি কি বিষয় নিয়ে আমরা রেজাল্ট গুলো আমাদেরকে এখানে দেখানো হয়েছে। তো এখানে প্রথমে অপশনটা আছে টি শার্ট বাই ফ্রম দ্য লেটেস্ট কালেকশন অফ টি শার্ট অনলাইন এট বেস্ট। তো অর্থাৎ এই লাইনটা আমি যখন টাইটেলটা আমি পড়লাম, পড়ে বুঝতেছি এখানে টি শার্ট আমি কি করতে পারবো, বাই করতে পারবো। আচ্ছা, এটা গেল। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটা এটা হচ্ছে myntra.com, প্রথমটা হচ্ছে myntra.com, এটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট myntra.com। আচ্ছা, এর পরের অপশনটাতে দেখি, এর পরেরটা হচ্ছে অ্যামাজন। আচ্ছা, অ্যামাজনের সেম বাই, তার মানে এটা কি আমি প্রথমটাতেও বাই করতে পারবো টি শার্ট, পরেরটাতেও আমি বাই করতে পারবো। এরপর 3 নাম্বার হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া হচ্ছে এইটা, এই ওয়েবসাইটকে এসইওর ভাষায় বলা হয়, এটা কি জানো ভুলে গেলাম, উইক সাইট। এই যে এই উইকিপিডিয়ার যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে উইক সাইট। তো এই উইক সাইটটা আমরা যখন আসবো তখন এটা নিয়ে বিস্তারিত বলবো। তো এখন যেহেতু আমাদের সামনে পড়ছে, তো এই উইক সাইট নিয়ে একটু বলি আমি। এই উইক সাইটটা হচ্ছে এটা যদি আপনার র্যাঙ্কিং একেও দেখায়, যখন র্যাঙ্কিং একে যদি দেখায় একদম ফার্স্ট পেজ, ফার্স্ট ইয়েতে যদি এই উইকিপিডিয়া দেখায় বা facebook.com এরকম কোনো যদি রেজাল্ট দেখায়, তাহলে আমরা এই ইয়েটাকে অনায়াসে কি করতে পারবো, এটাকে টপকাইতে পারবো, টপকায় উপরে আসতে পারবো। যদি আমরা এসইও পূর্ণাঙ্গ আমাদের ওয়েবসাইটে এসইও করি, এসইও করতে গিয়ে যদি আমরা দেখি যে এই উইকিপিডিয়া 1 নাম্বার আছে, অ্যান্সার শিটে 1 নাম্বার আছে, এখানে এই myntra.com এর জায়গায় আছে উইকিপিডিয়া, তাহলে আমরা কি করতে পারবো, এই খুব সহজেই
আমরা কি এই উইকিপিডিয়াকে আমরা সেকেন্ডেতে আমরা একে যাইতে পারবো, কারণ এই উইকিপিডিয়া হলো একটা ওয়েবসাইট। এটা একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের এটা কেন ওয়েবসাইট হলো এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা, যেহেতু আমাদের লিস্টে দেখতেছি ওয়েবসাইট লেখা আছে, তো এটাতে যখন আসবে তখন আমরা আলোচনা করব। তো তার আগে তো এটা মনে রাখেন, এটা এই উইকিপিডিয়া হলো ওয়েবসাইট। তো এরকম যদি ওয়েবসাইট পাই আমরা আমাদের এসইও করার সময়, আমরা যখন অ্যানালাইজ করার সময় যদি এরকম কোনো ওয়েবসাইটকে পাই, তাহলে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই, কারণ এই ওয়েবসাইট গুলোকে খুব সহজেই আর কি টপকানো যায়। অর্থাৎ ওয়েবসাইট গুলোকে পিছনে ফেলে সামনে র্যাঙ্কিং আমি একে যাইতে পারবো খুব ইজিলি। আচ্ছা, তো এখানে যেটা বলতেছিলাম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে আমরা এই টি শার্টটা বাই করতে পারবো, সেকেন্ডটাতেও বাই করতে পারবো। এরপর উইকিপিডিয়া এটা ব্লগ সাইট। তো এখানে এই টি শার্ট সম্পর্কে লেখা আছে, এখানে আমরা বাই করতে পারবো না, বাট টি শার্ট সম্পর্কে লেখা আছে উইকিপিডিয়া। আচ্ছা, 3 নাম্বার দেখতেছি দারাজ। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখন অপটোমাইজ সম্পর্কে শিখতেছি। অপটোমাইজটা কিভাবে হবে বা কেন অপটোমাইজটা কি সেটা আমরা শিখতেছি। এই যে অপটোমাইজ, সার্চ ইঞ্জিন অপটোমাইজ যেটা। তো এখন এই যে আমরা যে অপশন গুলো দেখতেছি প্রত্যেকটা ওয়েবসাইট সেম, প্রত্যেকটা ওয়েবসাইটে কি করতে পারবো, টি শার্ট কিনতে পারবো। আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা টি শার্ট কিনতে পারবো। এখন আমার কথা যে এই দারাজ কেন 1 নাম্বারে গেল না, দারাজ কেন এখানে 3 নাম্বারে দেখাচ্ছে, এখানে মাইন্ত্রা.কম কে কেন 1 নাম্বারে দেখাচ্ছে, বা এখানে অ্যামাজনকে কেন 1 নাম্বারে দেখাচ্ছে না, এগুলো এরকম কেন আসলো? তো এটা মূলত অপটোমাইজ করার জন্য, ওয়েবসাইট গুলোকে অপটোমাইজ করা হয়নি, যে কিওয়ার্ড গুলো নেওয়া সেই কিওয়ার্ড গুলোকে অপটোমাইজ করা হয়েছে। এই মাইন্ত্রা.কম এখানে যে অপশন প্রথমটা যেটা দেখা যাচ্ছে মাইন্ত্রা.কম, এই মাইন্ত্রা.কম এটাতে এদের যে কিওয়ার্ডটা আছে, এদের ওয়েবসাইটটা আছে, এটাকে ফুললি এসইও করা আছে এবং অপটোমাইজ করা হয়েছে। অপটোমাইজ করার কারণে এই ওয়েবসাইটটা কি করতেছে, গুগল ফার্স্টে দেখাচ্ছে, এরপরে ধারাবাহিকভাবে পরের ওয়েবসাইট গুলোকে এখানে শো করা হচ্ছে। তাহলে আমি যদি কথার কথা আপনাদের বোঝানোর ক্ষেত্রে যদি আমি বলি, বোঝানোর ক্ষেত্রে যদি বলতে যাই, তাহলে ধরুন এই মাইন্ত্রা.কম 100% টোটাল কাজ হলো 100%। 100% যদি কাজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে এখন আমি যদি ধরি এই মাইন্ত্রা.কম 90% কাজ সঠিকভাবে করছে, যার কারণে সে কি করছে, 1 নাম্বারে আছে, 1 নাম্বার ওয়েবসাইটে আছে। আচ্ছা, 2 নাম্বারে যে আছে, 2 নাম্বারে কি আছে, অ্যামাজন.কম। এটা আমি কিন্তু কথার কথাতে আমি আপনাদের বোঝাচ্ছি জাস্ট, কিন্তু এরকম আসলে না, এটা আমি বোঝাচ্ছি জাস্ট। তো এই 2 নাম্বারে দেখা যাচ্ছে যে অ্যামাজন, তো অ্যামাজনকে যদি আমি মনে করি যে এটা 75 অথবা 80, আমি 75% কি করছে সে, যে এই এসইওর যে মূল যে বিষয়গুলো অপটোমাইজ করা, কিওয়ার্ড, কন্টেন্ট, এগুলো যে অপটোমাইজটা, সেটা তারা 75% করছে। তো এখন এটা এই পার্সেন্টেজ 100%-এর মধ্যে যে পার্সেন্টেজটা আছে, প্রত্যেকটা এক থেকে যে লিস্টটা শুরু হয়েছে এখানে, প্রত্যেকটা লিস্টে একটু কম, কিছু পার্সেন্ট কম বেশি আছে, যার কারণে কি হয়েছে, এই লিস্টটা, এই র্যাঙ্কিংটা এরকম ধারাবাহিকভাবে 1 2 3 4 5 6 এরকম ভাবে চলে গেছে। তো যে সবচেয়ে ভালো কাজ করছে, যে তার কিওয়ার্ডটাকে অপটোমাইজ করছে, যে ওয়েবসাইটটা তার কিওয়ার্ডকে অপটোমাইজ করছে, সেই কিওয়ার্ডটাকে নিয়ে সে ওয়েবসাইট র্যাঙ্কিং এ চলে এসেছে, গুগলের ফার্স্ট পেজে, ফার্স্ট র্যাঙ্কিং এ এখানে শো করছে। তো এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝলাম যে অপটোমাইজটা হচ্ছে যে যে কিওয়ার্ড লিখে আমরা সার্চ করি, সেই কিওয়ার্ডের উপরে যে ওয়েবসাইটটা কন্টেন্ট অথবা তার ওয়েবসাইটকে যতটুকু অপটোমাইজ করছে, সেই অপটোমাইজের উপরে একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ উপরে এই রেজাল্টটা চলে আসে। যে সবচেয়ে বেশি অপটোমাইজ করবে ওয়েবসাইট, তার ওয়েবসাইটটা কি হবে, ফার্স্ট পেজে আসবে। তো অপটোমাইজের ভিতরে কি কি পড়ে, অপটোমাইজের ভিতরে পড়বে অন পেজ এসইও, অফ পেজ এসইও। আচ্ছা, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এই দুইটা কি, সেটা যদি বিস্তারিত আমরা জানবো পরে, আমাদের যখন অপশন গুলো আসবে অন পেজ অফ পেজ এর, তখন আমরা শিখবো এই যে অন পেজ আর অফ পেজ, এখানে অফ পেজ। তো এই দুইটা যখন আমাদের লিস্টের সিরিয়ালে আসবে তখন আমরা শিখবো। তাহলে এই অন পেজ অফ পেজের মাধ্যমে কি হয়েছে, এই র্যাঙ্কিং এ একে আছে, অপটোমাইজ করা হয়েছে, ওয়েবসাইটটাকে অপটোমাইজ করা হয়েছে। ওয়েবসাইটে যত বেশি অপটোমাইজ করা হবে, তত কি হবে, ফার্স্ট র্যাঙ্কিং এ তত বেশি থাকতে হবে। আর আরেকটা কথা আপনাদের এটা মাথায় রাখবেন, এই এসইওর কাজ একবার যদি শুরু করেন, হ্যাঁ, এসইওর যদি আপনি ওয়েবসাইটকে যদি র্যাঙ্কিং এ রাখতে চান, আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে, এই গুগলে এটা ধরেন ফার্স্ট পেজ, এই পেজটাকে ফার্স্ট পেজ বলা হচ্ছে,
এই ফার্স্ট পেজের ফার্স্ট র্যাঙ্কিং এ প্রথমে আপনার ওয়েবসাইটটা দেখাবে। তাহলে কি করতে হবে, আপনি যদি এই কথা চান তাহলে আপনি যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকে শুরু হবে কাজ, কাজ শুরু হবে, বাট এই কাজ শেষ হবে না। এসইওর কাজ শুরু আছে বাট শেষ নেই। শেষ কখন আছে, যেদিন আপনি ভাববেন যে আমার এই ওয়েবসাইটকে আমি আর র্যাঙ্কিং একে রাখবো না, আমি আর একে রাখতে চাই না, সেদিন আপনার কাজ আপনি শেষ করতে পারবেন। তার আগে কোনো শেষ নাই। এসইও তে যখন আমরা কোনো কাজ করি তখন কাজটা যখন আমরা শুরু করি তখন থেকে কাজটা শুরু, কাজ শুরু হবে, শুরু হলে আমাদের কোনো শেষ নেই। ভাইয়া এই কাজটা মানে রেগুলার বলতে এটা কি প্রতিদিনই করতে হবে না মান্থলি? এটা আমাদের যখন আমরা অফ পেজে যাবো তখন আমাদের রেগুলারলি করতে হবে, বা দুই একদিন পর পর করলেও সমস্যা নাই। বাট এই কাজটা শেষ নাই। আমরা যখন এসইওর কাজ শুরু করব তখন এই কাজটা শেষ হবে না, আমাদের রেগুলার করতে হবে, কারণ এখানে কম্পিটিটর অনেক। ঠিক আছে, এখানে একটা জিনিস বোঝাই, আমি একটু বোঝেন যে এখানে দেখেন, এখানে প্রথম এক নাম্বার কি myntra.com, ঠিক আছে, হ্যাঁ। এক নম্বরে myntra.com, দুই নাম্বার কি আছে amazon.com.in। তাহলে এই অ্যামাজন কোম্পানির কিন্তু টার্গেটে আছে সে এক নাম্বারে আসবে। হুম, আবার মাইন্ত্রাও টার্গেটে আছে, সে এক নাম্বারেই থাকবে। তাহলে এখন যদি এই মাইন্ত্রা যদি সে একটু হাল ছেড়ে দেয় বা সে যদি একটু রিল্যাক্সে যায় যে আমি অনেক কাজ করছি আজকে কাজ করব না, তো তখন কি হবে, এই অ্যামাজন কিন্তু রেগুলার কাজ করতেইছে, তখন কি হবে, এই যখন একটু কাজ ঢিল দেবে তখন কি করবে, এই অ্যামাজন ফার্স্টে চলে যাবে। তো এটা হলো একটা রেসের মতো, যে ফার্স্টে আসে সে যদি একটু রেসটা যদি একটু স্পিডটা কমাই দেয় তখন কি হবে, সেকেন্ড জন কিন্তু ফার্স্টে চলে যাবে। তো এই প্রসেসটা হচ্ছে এসইওর ক্ষেত্রে এই প্রসেস। যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে নিতে চান, ফার্স্ট র্যাঙ্কিং এ রাখতে চান, তাহলে আপনাকে রেসে টিকে থাকতে হবে, এবং রেসে ফার্স্টে থাকতে চাইলে আপনাকে প্রথম যে স্পিডে আপনি শুরু করতেন সেই স্পিডেই থাকতে হবে। অর্থাৎ আপনি রেস্ট নিতে পারেন, আপনি একদিন কাজ করলেন না, দ্বিতীয় দিন কাজ করলেন, বাট দ্বিতীয় দিনে যখন কাজ করবেন তখন সেই আগের দিন যেদিন মিস দিয়েছেন সেটারটা আপনাকে রিকভার করে নিতে হবে। মানে তার মানে হলো প্রতিদিনের কাজই করতে হবে। আর প্রতিদিন কাজ বলতে এখানে প্রতিদিন কাজ করতে হবে যে মাস্ট বি এটা না, কাজ আপনি একটু গ্যাপ দিয়ে সাপোজ কেউ যদি 15 দিন পরে কাজ করে কিন্তু যে কয়দিন গ্যাপ দিল ওই কাজটা সহ করতে হবে, এই তো? হ্যাঁ, ওই কাজটা না, এটা আবার বেশি হয়ে যায়। 15 দিন গ্যাপ, 15 দিন গ্যাপের ব্যাপারটা হলো 15 দিন গ্যাপ দিলে একটা হিউজ একটা গ্যাপ চলে যাচ্ছে। তো এই হ্যাঁ, হ্যাঁ, সুযোগে কিন্তু এই অ্যামাজন কিন্তু চলে যাবে, কথার কথা এটাতে যেহেতু দেখাচ্ছি আমি, তখন কিন্তু এ কিন্তু কি রেসে আছে, এই হ্যাঁ, একের সাথে রেস করতেছে এই দুই, হ্যাঁ, দুইয়ের সাথে রেস করতেছে তিন। আচ্ছা, তিন হচ্ছে উইক সাইড নিয়ে আলোচনা করবো না আমরা। এই দুইয়ের সাথে রেস করতেছে তিন নাম্বারটা, হ্যাঁ, তো প্রত্যেকটার সাথে কিন্তু রেস করতেছে। তো যে চায়, যে কোম্পানিটা চাচ্ছে যে তার ওয়েবসাইটটা একে থাকবে, সে কিন্তু রেসে টিকে থাকার জন্য সে কাজ করেই যাবে, রেগুলার কাজ করবে। তাহলে এখন কথার কথা, ধরেন এই myntra.com ধরেন 75 স্পিডে কাজ করতেছে, কথার কথা আমি বলতেছি, তো 75 স্পিডে কাজ করতেছে myntra.com। আচ্ছা, তো আর অ্যামাজন শুরু করতেছে হচ্ছে 70, অ্যামাজন ধরেন 70 কাজ করতেছে। তো এখন এই মাইন্ত্রা যদি একটু স্পিডটা কমাই দেয়, 70 এই স্পিড কমাই দিলে 65-তে আসলো, স্পিড কমাই দিয়ে একটু 65-তে আসলো। তো যখন 65 স্পিডে আসবে তখন কিন্তু এই 5 স্পিডে কিন্তু বেশি আছে অ্যামাজন, তখন কিন্তু অনায়াসে এই টপ গাইড। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের টোটাল কথা, আমরা যখন এসইও শুরু করব, আমরা আমাদের ওয়েবসাইটকে যখন আমরা র্যাঙ্কিং এ ফার্স্টে দেখতে চাই, বা আমরা সব সময় ফার্স্টে রাখতে চাই আমাদের ওয়েবসাইটকে, তাহলে কি হবে, আমরা এসইও যখন শুরু করব, শুরু আছে এর শেষ নেই। আর এই দিকটা আরেকটা বিষয়, যদি আপনারা এসইওর কোনো কাজ যদি পান, হ্যাঁ, এই বা আপনারা তো ফ্রিল্যান্সিং করবেন, অনলাইনে কাজ করবেন, তো এসইওর যদি কোনো কাজ পান, অর্থাৎ অফ পেজ এসইও, এগুলো আমরা বিস্তারিত আসবো, এখন আসলে টোটাল হয়তো বুঝবেন না, ধারাবাহিক ভাবে আসলে যখন আস্তে আস্তে এই এসইওর ভিতরে যাব তখন আর কি পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো আপনি যদি কোনো একটা কোম্পানির বা একটা ওয়েবসাইটের যদি এসইও, ফুল এসইওর যদি কাজ পান, তাইলে আপনার চিন্তামুক্ত, আপনি চিন্তামুক্ত, আপনার আর পেছনে তাকানোর কোনো দরকার নেই, কারণ সেই ওয়েবসাইটটা যতদিন থাকবে, যে কোম্পানিটা যতদিন থাকবে ততদিন সে আপনার সাথেই কাজ করবে, অন্য কোথাও সে যাবে না। আর এসইও তে বর্তমানে ডিমান্ড সবচেয়ে বেশি, কারণ এখন সবাই ওয়েবসাইট ক্রিয়েট করতেছে, ওয়েবসাইট ক্রিয়েট করার পরে সবার একটাই চাহিদা, গুগলের ফার্স্ট পেজে ফার্স্ট র্যাঙ্কিং এ থাকবে। এখন ফার্স্ট পেজে ফার্স্ট র্যাঙ্কিং এ কিভাবে থাকতে হয়, কিভাবে কাজ করতে হয়, সেটা সমস্ত কিছু জানে একজন এসইও এক্সপার্ট, বা যে এসইও করবে সে।
তো এসইও যদি আপনি ক্লিয়ারলি যদি সঠিকভাবে আপনি শিখে যদি অ্যাপ্লাই করেন, তাইলে আপনি এই ফাইবারে যদি কাজ পান বা ফাইবার বা অন্য কোনো মার্কেট প্লেস অথবা অফলাইনে যে কোনো জায়গাতে হোক, আপনি যদি কাজটা পান, একবার কাজ পাইলে সেটা সেই কোম্পানি যতদিন থাকবে, সেই ওয়েবসাইট যতদিন থাকবে, ততদিন আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনি সেখানে কাজ করতেছেন। কারণ একটা কোম্পানি কখনো চাইবে না যে তার ওয়েবসাইটে গুগল র্যাঙ্কিং এ একে গিয়ে একে থেকে আবার 10 নম্বরে বা 20 নম্বরে চলে যাবে। কারণ একটা কোম্পানি সবসময় চাইবে যে তার ওয়েবসাইটটা যেন ফার্স্ট র্যাঙ্কিং এ আসে, গুগলের ফার্স্ট পেজে আসে। তো এই প্রসেসটা কিভাবে করতে হয় সেই প্রসেস গুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো অপটোমাইজের ব্যাপারটা আমি বলতেছিলাম, অপটোমাইজ বলতে গিয়ে অনেক আলোচনা করে ফেললাম। তো যেটাই হোক, তো অপটোমাইজের ব্যাপারটা হচ্ছে হলো আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করব, প্রত্যেকটা কিওয়ার্ডকে নিয়ে এই ওয়েবসাইট গুলো তাদের কন্টেন্ট তৈরি করে। তো কন্টেন্ট তৈরি করে কি করে ভিজিটরের জন্য পাবলিশ করে গুগলে বা সার্চ কনসোলে পাবলিশ করে। সার্চ কনসোলে পাবলিশ করার পরে সেটা কি গুগলের ডাটাবেজে গিয়ে জমা হয়। তো গুগলের ডাটাবেস থেকে কি করে, যখন কোনো ভিজিটর বা আমরা ট্রাফিক যেটাই হোক না কেন, যে সার্চ ইঞ্জিনে এসে যখন সার্চ করবে, সেটার আন্ডারে যতগুলো রেজাল্ট থাকবে সবগুলো শো করবে। আচ্ছা, এই শোটা হয় কিসের মাধ্যমে? এটা যে শো হচ্ছে, এই রেজাল্ট গুলো যে আমাকে শো করতেছে এবং এখানে যে একাধিক রেজাল্ট দেখাচ্ছে, এই যে এখানে একাধিক রেজাল্ট দেখানো, এই যে এগুলো অপটোমাইজ করা, যে ওয়েবসাইটের কাজ যত বেশি অপটোমাইজ করছে সেই ওয়েবসাইটটাকে তত সামনে দেখাবে। তাহলে এটা আমরা ধরতে পারি, তাইলে মাইন্ডট্রা.কম সবচেয়ে বেশি অপটোমাইজ করা হয়েছে, যার কারণে এখানে সে 1 নম্বরে আছে, এবং 2 নম্বর যেটা আছে মাইন্ডট্রা.কম এর থেকে একটু কম অপটোমাইজ করা, যার কারণে সে 2 নম্বর। এরকম প্রত্যেকটা সিরিয়ালে একটা একটা করে আছে। তো সবাই কি বুঝতে পারছেন অপটোমাইজ ব্যাপারটা কি? বুঝলাম। কারো কোনো কোশ্চেন আছে অপটোমাইজ নিয়ে? অপটোমাইজ অথবা সার্চ ইঞ্জিন অপটোমাইজ, এই দুইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আপাতত কোশ্চেন নাই, বাট মানে যতটুকু ভাই প্রবলেম একবার আছে যদি কাজ ফার্স্ট করা র্যাঙ্কিং শিখলে থেকে আরো সেকেন্ড ভালো র্যাঙ্কিং হবে। এ ড্রপ ডাউন করে কোন একটা সাইট, তো আর ওরা মানে ফার্স্ট র্যাঙ্কিং এ যে গেছে ও যদি নিয়মিত অপটিমাইজেশন করতে থাকে, দেন আর সেকেন্ড পজিশনে যে গেছে ওর আর ফার্স্টে আসার কোনো চান্স নাই, তাই তো? আছে, ফার্স্টে আসার চান্স আছে, কেন থাকবে না, 100 বার চান্স আছে। তখন আপনাকে মানে যদি আপনি 1 ঘন্টা কাজ করতেন, তখন আপনাকে দেখা যাচ্ছে 2 ঘন্টা মানে ওভার কাজ করতে হবে। টোটাল কথা যে ও ও ফার্স্টে গেছে, তাহলে ও কি স্পিডে কাজ করতেছে, ও যদি 80 স্পিডে কাজ করে তাহলে আপনাকে 100 স্পিড দিতে হবে সেখানে। ও আচ্ছা আচ্ছা, মানে আমি আরো বেটার কাজ করলে আমি দ্বিগুণ, ফার্স্ট পজিশনে চলে যাবো। হ্যাঁ দ্বিগুণ কাজ করবেন তখন আপনি। জি জি ভাই, বুঝছো। আর এগুলো সেক্ষেত্রে হচ্ছে অর্গানিক বায়ার ভাবে কাজ করতে হবে। যখন একটা বায়ার এই কাজটা করাবে, সে তো এটা অনুভব করবে যে তার কতটুকু এখন করানো প্রয়োজন, সেই অনুযায়ী তো সে মানে কাজ দিবে, তাই না ভাই? হ্যাঁ, কাজ তো দেবে সে সেই অনুযায়ী, কিন্তু তার টার্গেট থাকবে, প্রত্যেকটা বাইরের টার্গেট থাকবে সে গুগলের ফার্স্ট পেজে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সর্বপ্রথম টার্গেট হচ্ছে গুগলের ফার্স্ট পেজে থাকা। গুগলের ফার্স্ট পেজে থাকার পরে সে পরের টার্গেট হচ্ছে হলো র্যাঙ্কিং এর টপ 5 এর মধ্যে থাকবে। হ্যাঁ, কারণ আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, গুগল বা যে কোনো ব্রাউজারে যখন কোনো কিওয়ার্ড লিখে কোনো কিছু সার্চ করি, সার্চ করলে আমরা কি প্রথম 1 2 3টা ওয়েবসাইটের মধ্যে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জিনিসটাকে খুঁজি, যেটা আমরা জানতে চাই সেটা কিন্তু আমরা খুঁজি। আমরা কিন্তু ওই 10 নাম্বার, 8 নাম্বার, 15 নাম্বার বা 20 নাম্বার যেগুলো থাকে সেগুলোতে কিন্তু আমরা যাই না। টপ 5 এর মধ্যে যেগুলো থাকে সেগুলো ওয়েবসাইটে কিন্তু আমরা চেক করি। তো এরকম একটা বাইরের প্রথম টার্গেট হচ্ছে গুগলের ফার্স্ট পেজে আসা, ফার্স্ট পেজে আসার পরে তার পরবর্তী টার্গেট হচ্ছে হলো গুগলের ফার্স্ট 5 র্যাঙ্কিং এ, র্যাঙ্ক 5 এর মধ্যে, সেরা 5 এর মধ্যে থাকবে। এখন সেরা 5 এর মধ্যে যে থাকবে তখন আবার তার টার্গেট হবে হচ্ছে হলো ফার্স্ট র্যাঙ্কিং এ থাকবে। এই হচ্ছে হলো প্রসেস। এগুলো বিস্তারিত বুঝবেন, সবকিছু ক্লিয়ারলি বুঝবেন।
আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা শিখলাম হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এটা আমরা শিখে ফেলছি। এরপরে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন এটাও শিখছি। এরপরে আমাদের কি আছে, টাইপ অফ সার্চ ইঞ্জিন। আচ্ছা, টাইপ অফ সার্চ ইঞ্জিন কি, টাইপ অফ সার্চ ইঞ্জিন। আচ্ছা, এখানে সার্চ ইঞ্জিন বলতে কি বোঝানো হচ্ছে এটা বলবেন ক্যারিয়ার শ্রাবণ ভাই, বলেন টাইপ অফ সার্চ ইঞ্জিন। এই যে এখানে সার্চ ইঞ্জিন বলতে কি, সার্চ ইঞ্জিনটা কি? শ্রাবণ ভাই আছেন? ক্যারিয়ার শ্রাবণ ভাই ক্লাসে আছেন? শ্রাবণ ভাই ক্লাসে আছেন? সাবরিনা শান্তাপু ক্লাসে আছেন? আসি ভাইয়া। সাবরিনা শান্তাপু, ভাইয়া আসি। আচ্ছা এই সার্চ ইঞ্জিন এটা কি, এটা একটু বলতে পারবেন সার্চ ইঞ্জিন এটা কি? ভাইয়া সার্চ ইঞ্জিন হচ্ছে যে সার্চ আমরা ইঞ্জিন, আমি তো আছি এখন টাইপ অফ সার্চ ইঞ্জিনে। জি এখন আপনি বলেন শুধু সার্চ ইঞ্জিনটা কি? ভাইয়া সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা মানে গুগলে যে সার্চ দেই, মানে যে কোনো কিছু লিখে যখন সার্চ দেই ও মানে সার্চ ইঞ্জিনটা হচ্ছে ভাইয়া গুগলের যে সার্চ বারটা ওইটাই, ওখানে যে আমরা যখন কোনো কিছু সার্চ দিই আর ওইটার যে রেজাল্টটা আসে ওটা হচ্ছে এসইও করার মাধ্যমে আর কি গুগলে র্যাঙ্ক করে। আচ্ছা, তাহলে যদি এক কথায় আমরা যদি অ্যান্সার দিতে যাই যে জি, সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন হলো একটা ব্রাউজার। একটা browser। আমরা তো প্রত্যেকটা ব্রাউজারে তো আমরা এই সার্চ করার জন্য দুইটা পাই, একটা সার্চ অ্যাড্রেস বা একটা হলো অ্যাড্রেস বার, আর একটা হচ্ছে সার্চ বক্স। তো সার্চ ইঞ্জিনটা কি, তাহলে এই সার্চ ইঞ্জিন গুলো কার ভিতরে আছে, একটা ব্রাউজারের ভিতরে আছে, তাই না? জি তাহলে যদি সংক্ষেপে আমরা যদি বলতে চাই তাহলে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ব্রাউজার। গুগলের ভিতরে এটা হলো গুগল সার্চ ইঞ্জিন। গুগলের ভিতরে যখন আমরা আসবো তখন গুগল সার্চ ইঞ্জিন, যখন আমরা মাইক্রোসফট ইড যে যাবো এটা হলো বিং সার্চ ইঞ্জিন। ভাইয়া তার মানে আমরা যেটা বিভিন্ন সার্চ সার্চ ইঞ্জিন দিব আছে, সেটাই তো তো এই সার্চ সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ব্রাউজার। ধরেন ভাইয়া, মানে আমরা হ্যাঁ যেখানে হ্যাঁ, সার্চ করব যেটা ওইটাই তো সার্চ দেবে সার্চ সেটা করব, সার্চ এটা ইঞ্জিন। যে হ্যাঁ কোনো ব্রাউজারই হতে পারে। হ্যাঁ, যে কোনো ব্রাউজারে যে অপশন গুলো আছে, সার্চ করার যে অপশন গুলো আছে, প্রত্যেকটা ব্রাউজারে দেখবেন একটা দুইটা করে সার্চ ইঞ্জিন আছে, সার্চ বক্স আছে। এই সার্চ বক্সটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তাহলে এক কথায় বলতে পারি একটা সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ব্রাউজার, যে ব্রাউজারে আমরা কি করতে পারি, সার্চ করতে পারি। যে ব্রাউজারে আমরা সার্চ করতে পারবো সেটা হচ্ছে হলো সার্চ ইঞ্জিন। তো আমরা গুগল যদি ইউজ করি, গুগলে দেখা যাচ্ছে আমরা দুইটা অপশন পাই, আমরা উপরেরটা হচ্ছে অ্যাড্রেস বার বলা হয় এবং আর নিচেরটাকে বলা হয় হচ্ছে সার্চ বক্স। এই দুইটাকেই একবারে একসাথে বলা যায় সার্চ ইঞ্জিন। তো এখন টাইপ অফ সার্চ ইঞ্জিন কি, টাইপ অফ সার্চ ইঞ্জিন হচ্ছে হলো বিভিন্ন টাইপের সার্চ ইঞ্জিন বা বিভিন্ন টাইপের ব্রাউজার। আচ্ছা, টাইপ অফ সার্চ ইঞ্জিন কি কি হতে পারে? বিং হইতে পারে, ইয়ান্ডেক্স হইতে পারে, বাইদু হইতে পারে। আচ্ছা, আমি এখন টাইপ অফ সার্চ ইঞ্জিন লিখে সার্চ করি, দেখেন টাইপ অফ সার্চ ইঞ্জিন কি সেগুলো বুঝতে পারবেন। টাইপ অফ সার্চ ইঞ্জিন, এই যে ইয়াহু, টপ 12, টপ 12 সার্চ ইঞ্জিন। প্রথমে থাকবে হচ্ছে হলো গুগল, তারপরে বিং, তারপরে বাইদু। আচ্ছা, এই যে টপ 12, প্রথমে গুগল আছে, এরপরে বিং আছে, এরপর ইয়াহু আছে, বাইদু আছে, এরপর আলো আছে, আর্কস.কম আছে। তারপর আমাদের বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে, নাম জানেন? জি পিপিলিকা। আমাদের বাংলাদেশে কিন্তু একটা পিপিলিকা। হ্যাঁ, এই পিপিলিকা আমাদের বাংলাদেশে ভাইয়া নামটা একটু পিপিলিকা, ভাইয়া বুঝলাম না নামটা। পিপিলিকা অ্যান্ট। পিপিলিকা। হ্যাঁ, পিপিলিকা। সজীব ভাই যে লিংক গুলো সাবমিট করছিলাম পাইছেন? আমি এখনো দেখিনি ভাই।
আচ্ছা দেখেন। সাইট কাজ করে না দেখি, পিপিলিকা.কম এখন কাজ করে না নাকি? তো এই টাইপ অফ সার্চ ইঞ্জিন, অনেক অনেক প্রকার সার্চ ইঞ্জিন আছে। এই সার্চ ইঞ্জিন গুলোর মধ্যে সেরা সেরা হলো গুগল, ব্রিং, এরপরে বাইদু। আচ্ছা, বাইদুটা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ ইউজ হয়। এই যে বাইদুটা হলো চীনা ব্রাউজার। এই এটা হলো চীনে এই বাইদুটা সবচেয়ে বেশি চলে। বাইদু যে ব্রাউজারটা আছে এটা সবচেয়ে বেশি চলে। এই বাকি যে ব্রাউজার গুলো এগুলো অ্যালাউ না, এই বাইদু ছাড়া অন্য কোনো ব্রাউজার অ্যালাউ না। টাইপ অফ সার্চ ইঞ্জিনের মধ্যে সর্বপ্রথমে আছে গুগল, এরপরে আছে হলো বাইদু, তারপরে ব্রিং। টপ থ্রির মধ্যে গুগল, বিং, বাইদু, এই তিনটা হলো টপ থ্রি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন গুলোতে আমরা কি করতে পারি? এমন কালি পড়ছে একটা চুলার নাগাদ। হ সত্যি। আমরা কি করতে পারি এই সার্চ ইঞ্জিন গুলোতে আমরা আমাদের নির্দিষ্ট কিওয়ার্ড কে লিখে যখন আমরা সার্চ করব, তখন সেই আমরা যে তথ্যটা পাওয়ার দরকার সেই তথ্যকে সার্চ ইঞ্জিনে আমরা আমাদের নির্দিষ্ট যে তথ্যগুলো আমরা খুঁজতে চাই সেই তথ্যগুলো আমরা পাই। সার্চ ইঞ্জিন বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন আছে। সেটা বললাম আমি আবার অপারা, ওয়েবসাইটের এসইও করতে যাব। আমরা যখন কোন একটা ওয়েবসাইটের এসইও করব, তখন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যালগরিদম। অ্যালগরিদম ছাড়া আমরা একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ এসইও করতে পারবো না। আমরা যদি একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ ফার্স্ট পেজে নিয়ে আসতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের দরকার অ্যালগরিদম যদি আমরা ঠিকভাবে না করি, তাইলে আমরা এই আমাদের ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো না। অ্যালগরিদমটা কি? অ্যালগরিদমটা হলো নিয়ম কানুন। একটা ব্রাউজারের বা প্রতিটা ব্রাউজারের নিয়ম কানুন থাকে, বা প্রতিটা প্রতিষ্ঠানের নিয়ম কানুন থাকে। আচ্ছা, অ্যালগরিদম সম্পর্কে আমরা শিখতেছিলাম। তো অ্যালগরিদমটা হলো একটা ওয়েবসাইটের, একটা ব্রাউজারের নিয়ম কানুন। প্রত্যেকটা ব্রাউজারের অ্যালগরিদম আছে। তো আমরা যেহেতু গুগল নিয়ে আলোচনা করব, তো এখন এই গুগল নিয়ে আমরা আলোচনা করতেছি। যেহেতু গুগল আমরা কাজ শিখবো, সেহেতু আমি গুগল নিয়ে বলতেছি। অ্যালগরিদম হলো নিয়ম কানুন। অ্যালগরিদমকে বলা হয় নিয়ম কানুন। একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইটের নিয়ম কানুন, প্রতিটা ওয়েবসাইটের বা প্রতিটা ব্রাউজারের নিয়ম কানুন থাকে। তো আমরা যেহেতু গুগলে ফার্স্ট র্যাঙ্কিং এ আসতে যাচ্ছি, গুগল যে সার্চ ইঞ্জিন আছে, তো গুগল সার্চ ইঞ্জিনের যে ফার্স্ট পেজে আমরা আসতে যাচ্ছি, তো ফার্স্ট পেজে আসার জন্য গুগল সার্চ ইঞ্জিনের কিছু অ্যালগরিদম আছে, কিছু নিয়ম কানুন আছে। যে নিয়ম কানুন গুলো যদি আমরা ঠিকভাবে না করি, তাহলে আমাদের ওয়েবসাইটকে আমরা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো না। প্রত্যেকটাই অ্যালগরিদম আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের নিয়ম কানুন আছে। এছাড়া আবার একটা এদিক দিয়ে যদি আমি শেখাইতে চাই বা বোঝাইতে চাই, যে আমরা যেমন স্কুল কলেজ ভার্সিটিতে আমরা লেখাপড়া করি, প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির কিন্তু নিয়ম কানুন আছে। আমার কথা শোনা যাচ্ছে না? রিমা আপু শুনতে পাচ্ছেন না আমার কথা? ভাই ক্লিয়ার শোনা যাইতেছে ভাই। ভাই ক্লিয়ার তো শোনা যায়। আচ্ছা, অ্যালগরিদম সম্পর্কে আমরা শিখতেছিলাম, অ্যালগরিদম কন্টিনিউ করি আমি। তো প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান, প্রত্যেকটার কিন্তু নিয়ম কানুন আছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের সেই নিয়ম কানুন গুলো মেনে চলতে হয়। আপনি যে একটা কোম্পানিতে চাকরি করেন বা জব করেন,
সেই কোম্পানির যদি যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলো যদি আপনি ঠিকভাবে মেনটেন না করেন, কোম্পানির নিয়ম কানুনগুলো যদি মেনে যদি না চলেন, তাহলে কিন্তু আপনাকে কোম্পানি থেকে বের করে দেবে, আপনাকে চাকরি থেকে বহিষ্কার করবে। সেম ভাবে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেটাতেই থাকেন না কেন, সেইখানকার যে নিয়ম কানুন গুলো আছে সেই নিয়ম কানুন গুলো যদি আপনি ঠিকভাবে না মানেন, তাহলে কিন্তু আপনাকে স্কুল থেকে বের করে দেবে বা স্কুলে যাইতে দেবে না, এইরকম বিষয়গুলো। তো ঠিক সেম ভাবে এই অ্যালগরিদমটা হলো আমরা যে সার্চ ইঞ্জিনে কাজ করব, যে সার্চ ইঞ্জিনে আমরা ফার্স্ট পেজে আসতে চাই, যে সার্চ ইঞ্জিনে আমরা র্যাঙ্কিং নিয়ে আসতে চাই আমাদের ওয়েবসাইটকে, সেই সার্চ ইঞ্জিনের নিয়ম কানুন মেনে আমাদেরকে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এবং সেইভাবে আমাদের এসইও করতে হবে। যদি আমরা সেই ব্রাউজারের বা সেই সার্চ ইঞ্জিনের যদি নিয়ম কানুন আমরা না মানি, তাহলে কিন্তু আমরা সেখানে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পারবো না। এখন গুগলের এই গুগল যে সার্চ ইঞ্জিনটা আছে, এই সার্চ ইঞ্জিনে ধরুন একটা নিয়ম যে আপনি আপনার ওয়েবসাইটে কোনো প্রকার স্প্যাম ইউজ করতে পারবেন না। কথার কথা এটা আমি বোঝাচ্ছি যে আপনি আপনার ওয়েবসাইটে কোনো প্রকার স্প্যাম ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে গুগলের অ্যালগরিদম, যে গুগলের যদি আপনি সার্চ কনসোলে যদি দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে গুগলে র্যাঙ্ক করাতে চান, তাহলে এই অনেকগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম ধরেন আপনি আপনার ওয়েবসাইটে কোনো স্প্যাম কিছু ইউজ করতে পারবেন না। তো এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে স্প্যাম কিছু ইউজ করেন, সেই ক্ষেত্রে গুগলের নিয়ম অনুসারে কি সেটা কি গুগল আপনাকে করতে দেবে কি দেবে না, সেটা বলুন। দিবে না। স্প্যাম বলতে কি বোঝাচ্ছে সুজিত ভাই? আচ্ছা, যদি না দেয় তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটটাকে স্প্যাম বলতে কি বোঝাচ্ছে? এখানে ইনলিগ্যাল কোনো বিষয়গুলো এখানে আমি কথার কথা বোঝাইতেছি, ঠিক আছে? স্প্যাম যেখানে না করছে তা না, আমি কথার কথা দিয়ে আমি আপনাকে বোঝাইলাম ইনলিগ্যাল কোনো কিছু যদি আমরা কাজ করি এখানে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে এই গুগলের সার্চ ইঞ্জিন বা এই সার্চ ইঞ্জিনের যদি আমরা আহ, এখানে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের নিয়ম কানুন মেনে আমাদেরকে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে এবং এসইও করতে হবে। তো আমাদের যখন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়েবসাইট ক্রিয়েট করার সময় অবশ্যই আমরা এই সার্চ ইঞ্জিনে যে সার্চ ইঞ্জিনে আমরা আমাদের ওয়েবসাইটে সাবমিট করব, সেই সার্চ ইঞ্জিনের নিয়মকানুন মেনে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে সাবমিট করব। তো আমরা শুধু একটা সার্চ ইঞ্জিনে সাবমিট করব না, আমরা একাধিক সার্চ ইঞ্জিনে সাবমিট করব, সেটা গুগল, বিং, বাইজু যে কোনোটাতে হতে পারে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব আমরা গুগলে করব। আমরা যদি গুগলের নিয়ম মেনে যদি আমরা সাবমিট করি আমাদের ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করি, তাহলে বাকি সব যে ব্রাউজার গুলো আছে বা বাকি সব যে সার্চ ইঞ্জিন গুলো আছে তাদের গুলো আমাদের মেনটেন করা হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা যখন আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব তখন অবশ্যই আমরা এই অ্যালগরিদম গুলো মেনটেন করে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করব। আচ্ছা, অ্যালগরিদম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অ্যালগরিদম নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে কোশ্চেন করতে পারেন। ভাই আরেকবার একটু বলবেন, কারেন্ট চলে গেছিল মাঝে একটু। আচ্ছা, কোনটা বলতে হচ্ছে? হ্যাঁ, অ্যালগরিদমটা, তার আগে একটু শুনে গেছিলাম। আচ্ছা, অ্যালগরিদমটা হলো নিয়ম কানুন, একটা ওয়েবসাইট বা একটা সার্চ ইঞ্জিনের নিয়ম কানুন। হ্যাঁ, আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করব সেই ওয়েবসাইটে ক্রিয়েট করার পরে সেই ওয়েবসাইটটা কি করব, আমরা গুগলে সাবমিট করব। তো গুগলে সাবমিট করার সময় আমাদের অবশ্যই কিছু নিয়ম কানুন আছে বা গুগলের কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন গুলো মেনে আমাদেরকে ওয়েবসাইট গুলো ক্রিয়েট করতে হবে। তো এই নিয়ম কানুন বোঝানোর আগে আরেকটা অন্য ছোট্ট ভাবে আমি বোঝাইতে পারি আপনাদের, যে প্রত্যেকটা স্কুল কলেজের কিন্তু একটা নিয়ম কানুন থাকে। আপনি যদি একটা প্রাইভেট স্কুল বা প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আপনি লেখাপড়া করেন, সেখানে যে নিয়ম কানুন গুলো আছে সেই নিয়ম কানুন গুলো যদি আপনি না মানেন, তাহলে কিন্তু আপনাকে স্কুল থেকে বের করে দেবে অথবা স্কুলে যাইতে দেবে না বা কলেজে যাইতে দেবে না। সাপোজ কথার কথা, কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি ইউনিফর্ম ছাড়া সেখানে কলেজ ক্লাস করতে যাচ্ছেন। তো এখানে প্রাইভেট ইউনিভার্সিটির নিয়ম অনুসারে যে কোনো স্টুডেন্ট ইউনিফর্ম ছাড়া কলেজে ঢুকতে পারবে না। তো সেখানে যদি আপনি কলেজে যদি ইউনিফর্ম ছাড়া যদি আপনি যান, তাহলে আপনাকে কি ক্লাস করতে দেবে নাকি বের করে দেবে ক্লাস থেকে?
শান্তিবাবু বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এতটুকু বুঝতে পারছেন যে অ্যালগরিদমটা হচ্ছে নিয়ম কানুন কিসের, প্রত্যেকটা ব্রাউজারের বা প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের একটা নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদেরকে মেনে কাজ করতে হবে। আমরা যেহেতু তাদের সাথে কাজ করব, তাদের ব্রাউজারে আমরা আমাদের ওয়েবসাইট দেখাবো, তো এটা যদি করতে চাই তাহলে তাদের নিয়ম কানুন মেনেই আমাকে কাজ করতে হবে। সেই নিয়ম কানুনকে মানায় হচ্ছে হলো অ্যালগরিদম। অ্যালগরিদম মেনে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে এসইও করব। আমরা যখন আমাদের ওয়েবসাইট এসইও করতে যাব তখন এই নিয়ম কানুনগুলো আমাদের মানতে হবে, বা আমরা যখন আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করব তখন আমাদের এই ওয়েবসাইটের এই ব্রাউজ বা সার্চ ইঞ্জিনের যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলো আমাদের মেনে কাজ করতে হবে। ভাইয়া এই অ্যালগরিদমটা হচ্ছে যাদের আচ্ছা, জন্য এখন আমরা কারো কাজ কোনো করছি কোশ্চেন তাদের নির্ধারণ করে। অ্যালগরিদম নিয়ে? বুঝি নাই, আরেকবার বলেন। মানে ভাইয়া যে পেজের হয়ে বা যে ওয়েবসাইটটাকে নিয়ে আমরা কাজ করব, ওই অ্যালগরিদম গুলো হচ্ছে ওদের, তাই না? মানে ওরা আমাদেরকে বলবে যে এইভাবে করবেন। ওরা বলবে বলতে এখানে অ্যালগরিদম গুলো যে নিয়ম কানুন গুলো আছে, নিয়ম কানুনটা এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে। হ্যাঁ, এই নিয়ম কানুন গুলো এখন পর্যন্ত কেউ জানে না। ওয়েবসাইট আপনি আপনার মতো করে ক্রিয়েট করবেন, বাট এই যে নিয়ম হচ্ছে হলো, আপনি যে গুগলের ফার্স্ট পেজে আসবেন, তো ফার্স্ট পেজে আসার জন্য কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। বাট কি কি নিয়ম সেটা কেউ জানে না এখন পর্যন্ত। গুগল এটা পাবলিশ করে নাই যে কোন নিয়মগুলো মানতে হবে, বাট কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো মেনে আপনাকে ওয়েবসাইটে ক্রিয়েট করতে হবে। তো আমরা যখন একটু ভিতরে যাব এসইওর, তখন আমরা পাবো কোন কোন নিয়ম কানুনগুলো আমাদের মানতে হবে, মেনে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে ভাইয়া। টোটাল বিষয় হচ্ছে এসইওর ক্ষেত্রে একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানোর জন্য যে নিয়ম কানুন আছে সেটা মানতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটটা যে কোনো ভাবে আমরা ক্রিয়েট করতে পারি, কিন্তু সেই ওয়েবসাইটটাকে যেহেতু আমরা র‍্যাঙ্ক করাইতে চাচ্ছি, গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে চাচ্ছি, সেহেতু আমাদেরকে সেখানে অবশ্যই তাদের নিয়ম মেনে তারপরে কাজ করতে হবে। নিয়ম না মেনে কাজ করলে আমরা কি করতে পারবো না, তাদের ওয়েব পেজে বা তাদের সার্ভারে বা তাদের যে রেজাল্ট শিটটা থাকবে সেই রেজাল্ট শিটে আমরা র‍্যাঙ্ক করাইতে পারবো না আমাদের ওয়েবসাইটটাকে। তাদের নিয়ম মানলেই আমরা র‍্যাঙ্কিং এ একে আসতে পারবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা অ্যালগরিদম এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নিপাপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই বলেন। নিপাপু, হ্যাঁ শুনতে হোয়াট পাচ্ছি। ইজ সার্চ ইঞ্জিন বলেন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন এটা কি বলেন? আমার তো কারেন্ট ছিল না, আমি তো একটু আগে জয়েন হয়েছি। কারেন্ট ছিল না, এটা এটা বললে তো হবে না, আপনার রেগুলারই কারেন্ট থাকে না। আর আপনাকে আমি তো এখনই বললাম যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তো আপনি তো কোশ্চেন করতে আমি পারতেন যে আমার ক্লাসটা কারেন্ট তো ছিল না, নতুন আপনি করে আরেকবার করে আমাকে নেবো বলেন। ভাবছি, আমি তো এখন করি করি না, আমি ক্লাসটা আবার নতুন করে করবো, এর জন্য আমি কিছু বললাম না। ভাই ওই যে শেষে ওইটা আসলে নিয়ম না, ঠিক আছে? আচ্ছা, সেটা আমি বোঝাই দিচ্ছি। এটা কিন্তু আসলে নিয়ম না যে ক্লাসে আমি পরে দেখবো। ক্লাসের কাজগুলো ক্লাসে আপনারা কমপ্লিট করে নেবেন, পরে করার আশা নিয়ে থাকে লাভ নাই এখানে। ক্লাসের কাজগুলো ক্লাসেই করতে হবে। আপনি পরে করবেন বলে বলে এখন পর্যন্ত ওয়েবসাইট কিন্তু আপনি দেখাতেই পারেন নাই। আপনি যদি ক্লাসে অ্যাক্টিভ থাকতেন, ক্লাসে অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনার এতদিন ওয়েবসাইটটা থাকতো, বাট আপনি এখন পর্যন্ত ওয়েবসাইটের কিচ্ছু করেন নাই। আমার তো মনে হয় যে আপনার এলিমেন্টর ইনস্টল করা নাই, আমার যতটুকু মনে হচ্ছে এখন। না না, আছে আছে, সেটা করা আছে, ডেমো তৈরি ক্লাসের করা আছে। ক্লাসে শিখলে হবে কি, পরের চাপটা আর হবে না। আপনি যদি আবার এই 2 ঘন্টার ক্লাসটা পুরো ক্লাসটাকে যদি আপনি আবার ভিডিও দেখতে যান, ভিডিও দেখতে গেলে কিন্তু আপনার টাইম নষ্ট। আর ভিডিও দেখেও কিন্তু অত কিছু শেখা যায় না। একদম লাইভ ক্লাসে যেমন ভাবে ক্লাস করা আর ভিডিও দেখে ক্লাস করা অনেক তফাৎ। হিমা আপু, ভিডিও দেখলে ভাই মরা মরা মনে হয়। জি ভাইয়া বলেন। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা বলেন কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা আগে বলেন আপনি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, পারবেন?
পরে রেজাল্ট গুলো যেভাবে দেয়। জি, বুঝি নাই আপনার কথা। সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা যেখানে সার্চ করি সেটাই সার্চ ইঞ্জিন, সেটা গুগল, ইয়াহু বা একটু যে কোনো কিছু হতে পারে। আর অপটিমাইজেশন হচ্ছে সার্চ করার পরে রেজাল্ট গুলো যে সিরিয়ালি দেয় আমাদেরকে ওই ব্রাউজার, সেটাই অপটিমাইজেশন। ওকে, রিফাত ভাই বলতে পারবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আমরা কোনো কিছু সার্চ করার পর আর কি যে রেজাল্ট আসে ওইটা র্যাঙ্কিং এ সব থেকে প্রথমে দেখানোর যে ফলটা হয় ওটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্রথম ব্যাপারটা এখানে প্রথমকে টার্গেট না, এখানে যে যতগুলো রেজাল্ট আছে সবগুলো রেজাল্টই ধরা হয়, বাট অপটিমাইজেশনটা মেন কারণটা হচ্ছে অপটিমাইজেশনটা হচ্ছে হলো যে সমস্ত রেজাল্টের যে মেন যে ইয়াটা থাকে, সমস্ত রেজাল্টের উপর ভিত্তি করে যে প্রথমে যে থাকে সেটা যেটাতে দেখতে পাই আমরা, সেটা হচ্ছে অপটিমাইজেশনের কারণে হয়। বাট বাকিগুলো যেগুলো আছে ওগুলোও কিন্তু র্যাঙ্কিং একে আসতে পারবে। তো একে আসার প্রসেসটা হচ্ছে হলো কি অপটিমাইজ। অপটিমাইজ যদি ঠিকভাবে করা হয় তাহলে কি হবে, একে আসতে পারবে যে কোনো ওয়েবসাইটই হোক না কেন সেটা। আফি আপু আছেন ক্লাসে? জি ভাইয়া। টাইপ অফ সার্চ ইঞ্জিন বলতে পারবেন? ভাইয়া সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা যে সার্চ করি এটা কিওয়ার্ডের সাথে মানে সম্পর্কিত। আমরা সার্চ করলে যে কিওয়ার্ড গুলো সেট করা থাকে বিভিন্ন ওয়েবসাইটে ওগুলা মানে সিরিয়ালি আসার সাথে সম্পর্কিত। ইউসুফ ভাই। ভাই হ্যালো, হোয়াট ইজ অ্যালগরিদম? হ্যাঁ, হোয়াট ইজ অ্যালগরিদম? কোনো ওয়েবসাইটের নিয়ম কানুন মেনে আমরা যদি যে কাজগুলা করব সেটাই হলো অ্যালগরিদম। আরেকটু চেঞ্জ করেন, একটু বলছে। একটা ওয়েবসাইটকে যদি ফার্স্ট র্যাঙ্কিং করতে যায় সেক্ষেত্রে কিছু ব্রাউজারের নিয়ম কানুন মেনে কাজ করাকে অ্যালগরিদম বলে। খন্দকার জান্নাত আপু। জি ভাইয়া। হোয়াট ইজ অ্যালগরিদম? ভাইয়া অ্যালগরিদমটা হচ্ছে কোন একটা ব্রাউজারের হইতেছে যে নিয়ম নীতিগুলো আছে, যে নিয়ম নীতি মেনে হইতেছে কাজ করতে হয় সেগুলা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অ্যালগরিদম লাস্ট আরেকবার বলি, প্রিয়াঙ্কা আপু কোশ্চেন করছিলেন যে লাস্টটা আরেকবার বলে দিতে। তো অ্যালগরিদমটা হচ্ছে হলো নিয়ম কানুন। কোন একটা সার্চ ইঞ্জিন, এই যে সার্চ ইঞ্জিনটা আছে, এই সার্চ কোন একটা যে কোনো সার্চ ইঞ্জিন হইতে পারে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য নিয়ম কানুন আছে। তো এখানে অ্যালগরিদমটা বোঝানো হয় নিয়ম কানুন হিসেবে, যে আপনি যে ব্রাউজারে বা যে সার্চ ইঞ্জিনে আপনি চাচ্ছেন যে আপনার পেজটাকে ফার্স্ট দেখাবে, সেই সার্চ ইঞ্জিনের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে আপনি সেটা যদি এসইও করেন তাহলে কি হবে, আপনি সেই ব্রাউজারের ফার্স্ট পেজে আপনি আসতে পারবেন। তো আমার এখানে মাইক্রোসফট ইডসটা কাজ করতেছে না, কাজ করলে আমি এটা বুঝাইতে পারতাম। তো আমি বলে দিচ্ছি, আপনারা এটা ট্রাই করে দেখেন। তো আপনি দুইটা ব্রাউজার নেবেন, একটা ক্রোম নেবেন, গুগল ক্রোম নেবেন, প্লাস আর একটা আপনি মাইক্রোসফট ইডস, মজিলা ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজার নিতে পারেন। নেওয়ার পরে আপনি সেম জিনিস দুইটা ব্রাউজারে সার্চ করবেন। দুইটা ব্রাউজারে সেম জিনিস সার্চ করে দেখবেন যে গুগলে যেটা একে আছে সেটা ইয়াতে মাইক্রোসফট ইডসে একে নাই। তো মাইক্রোসফট ইডসে যেটা একে আছে সেটা আবার গুগলে একে নাই। কারণ কি? এটা হচ্ছে অ্যালগরিদম মেনে
কাজগুলো ঠিকভাবে করা হয় নাই। আমরা গুগলের নিয়ম কানুন মেনে ওয়েবসাইট ক্রিয়েট করলাম, সবকিছু গুগলের নিয়ম কানুন করে আমরা ওয়েবসাইট সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখা যাচ্ছে গুগলে আমরা ফার্স্ট পেজে আছি, ফার্স্ট পেজে ফার্স্ট র্যাঙ্কিং এ আছি, বাট মাইক্রোসফট ইটস এ আমরা দেখা যাচ্ছে 3-এ আছি। এটা কেন? এটা হচ্ছে হলো আমরা এই ইটস এর যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন গুলো ঠিকভাবে আমরা মারিনি। আমরা গুগলেরটাকে চাইছি, আমরা গুগলে 100% দিছি, ওই জন্য আমরা কি গুগলে ফার্স্ট পেজে আছি। তো এই ক্ষেত্রে আপনি দুইটা ব্রাউজারে যদি আপনি ফার্স্ট পেজে থাকতে চান, ফার্স্ট র্যাঙ্কিং এ থাকতে চান, সেই ক্ষেত্রে আপনি ওইটার যে নিয়ম কানুন থাকবে সেই নিয়ম কানুন গুলো আপনাকে মেনে কাজ করতে হবে ওই ওয়েবসাইটে সাবমিট করার আগে। এই সাবমিট কিভাবে করবেন সেটা প্রসেসটা অনেক বড় প্রসেস, সেটা আমরা শেষে শিখবো বা এসইও শেখার মাঝখানে শিখবো, ওটা আমরা পরে আসি। তো এখানে একই একই ব্রাউজারকে যদি দুইটা ওয়েবসাইটে সেম জায়গায় এক নামে একই সিরিয়ালে দেখতে চান, তাইলে দুইটারই অ্যালগরিদম গুলো মেনটেন করতে হবে। আর এখানে যদি আপনি নির্দিষ্ট করে যদি গুগলের ফার্স্ট পেজে যদি থাকতে পারেন বা ফার্স্ট র্যাঙ্কিং এ যদি থাকতে পারেন, তাহলে অটোমেটিক্যালি অন্যান্য ব্রাউজারে টপ 5 এর মধ্যেই আপনি থাকবেন, এটা 100% নিশ্চিত থাকেন। যদি আপনি গুগলের ফার্স্ট পেজে ফার্স্ট র্যাঙ্কিং এ থাকতে পারেন, তাহলে অন্যান্য ব্রাউজারের আপনি এই 1 থেকে 5 এর মধ্যে আপনি থাকতে পারবেন। সজীব ভাইয়া, জি ভাইয়া বলেন। আমার তো এসইও করি নাই, কিন্তু আমারটা পেজ কিন্তু গুগলে সার্চ দিলে একদম ফার্স্ট পেজ আসে, একদম প্রথম হচ্ছে আমারটা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে হলো আপনার পেজ আসে, আপনার পেজের কি, আপনার পেজের নাম লিখে সার্চ করলে আপনার পেজ আসে, বাট আপনার যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট বা আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড লিখে সার্চ করলে কি গুগলের ফার্স্ট পেজে ফার্স্ট র্যাঙ্কিং এ আসে? আমি দেখি নাই, তবে আমার শুধু নামটা লিখছি তো, শুধু ওয়েবসাইটের নাম না, শুধু এখন আমার দেখেন, নাম। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমি যদি লিখি 0 বাইট, হ্যাঁ আমার এখানে দেওয়া আছে 0 বাইট বিডি লিখলাম, 0 বাইট বিডি লিখে যদি আমি সার্চ করি, 0 বাইট বিডি লিখে সার্চ করলে এই 0 বাইট বিডি নামে যেগুলো আছে সবগুলোই আসবে। 0 বাইট বিডি নামে যেগুলো আছে সবগুলো আসবে। তো এখন আমার যে মেন টার্গেট এখানে যে এটা যে আছে লিঙ্কডইন, যেটা আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার 0 বাইট বিডি, তো এখানে যদি এই পেজটাকে যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে ধরেন এখানে আমার কিওয়ার্ড হবে হলো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তাই না? এই পেজকে যদি আমি দেখতে চাই, তাহলে কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং কেউ কিন্তু 0 বাইট বিডি লিখে সার্চ করবে না, বা সজীব আহমেদ লিখে সার্চ করবে না, সে খুঁজবে কি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তাই না? তাহলে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখে যদি আমি সার্চ করি, তাহলে এই পেজ আমাকে দেখায় কিনা সেটা দেখি। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখে আমি সার্চ, দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে এখানে কিন্তু কোথাও আমার ওইটা আসবে না। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু নাই, বাট আগের পেজে কিন্তু এটা ছিল। এটা কিসের উপরে? এই কিওয়ার্ডের উপরে, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। তো যে আমার যে টার্গেট অডিয়েন্স বা ভিজিটর আছে তারা তো এই কিওয়ার্ড লিখে সার্চ করবে না, তাই না? মেন যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাইতে হবে। তো এই বিষয়গুলো আমরা আসলে শিখবো যে কিভাবে এগুলো আসলে করতে হবে, এই বিষয়গুলো আমরা শিখবো। তো আপনার ওয়েবসাইটটা যদি আপনি যদি লেখেন যে আপনার যে নাম, সেই নাম লিখে সার্চ করলে কিন্তু আপনারটাই শো করবে, কারণ ওই নাম কিন্তু একটাই আছে গুগলে, তাই না? ওই নাম গুগলে একটাই আছে, তাহলে ওইটাই আসবে। যেমন এই যে 0 বাইট লিখে সার্চ করছি, 0 বাইট লিখে সার্চ করার পরে এই 0 বাইটের লেখা এই ফার্স্ট পেজে যা কিছু আছে সবকিছু আমার প্রোফাইলই, খালি নিচেরটা বাদে এই পর্যন্ত যা আছে সবকিছু আমার এগুলাই। এবার আমার ইউজার নেম লিখে যদি আমি সার্চ করি, আমার ইউজার নেম লিখে যদি আমি সার্চ করি, তাহলে এই যে এখানে আমার এই যে টুইটার আইডি থেকে শুরু করে ফাইবার থেকে শুরু করে ফাইবারের গিগ, এখানে ফাইবারের গিগ আছে, তারপরে পিন্টারেস্ট, এটা পিন্টারেস্ট, এই যে পিকচার, যাবতীয় সবকিছু কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আমাকে কিন্তু এই সজীব আহমেদ 012 লিখে সার্চ কেউ করবে না। আমার ওয়েবসাইটটাকে যদি আমি ভিউজারের কাছে পৌঁছাতে চাই, তাহলে নির্দিষ্ট একটা কিওয়ার্ডের উপরে, যেমন এই যে সজীব আহমেদ 012 লিখে সার্চ করছি, আমার ফাইবারের এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে গিগটা আছে সেই গিগটা এখানে দেখাচ্ছে। তাইলে যদি আমি এই গিগের মেন কিওয়ার্ড কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি কেউ লিখে সার্চ করে, তাইলে যদি এটা দেখায়, তাহলে কি হলো, তাহলে আমি র্যাঙ্কিং এ একে আসতে পারলাম। মানে কতটার কথা,
যে নির্দিষ্ট যে কিওয়ার্ড, যে মেন যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ দেয়, সার্চ দেওয়ার পরে যদি আপনাকে খুঁজে পায় ফার্স্ট পেজে, ফার্স্ট র্যাঙ্কিং এ, তাহলে ওইটা হবে এসইও, পূর্ণাঙ্গ এসইও। আর তা না ছাড়া আপনি নির্দিষ্ট কিওয়ার্ড লিখে যদি সার্চ করে না পান তাহলে ওটা এসইও হবে না বা হয় নাই। বকুল ভাই ক্লিয়ার একদম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা হোয়াট ইজ এসইও, এই এসইওর বেসিক যেটা, বেসিক যে নিয়মটা সেটা আমরা জানলাম। তো এখানে আমি আরেকবার একটু বলি, আমরা এখানে হোয়াট ইজ এসইও তে আমরা হোয়াট ইজ এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করে যে ইয়াগুলো পাওয়া যায়, রেজাল্ট গুলো পাওয়া যায়, এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ বলা হচ্ছে। সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করার পরে যে রেজাল্টটা র্যাঙ্কিং এ 1 পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা হয়েছে, অপটিমাইজ করার পরে যে রেজাল্ট গুলো এখানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে ফার্স্টে যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এর পরের অপশনে কি আছে? টাইপ অফ সার্চ ইঞ্জিন। টাইপ অফ সার্চ ইঞ্জিন বলতে এখানে কি কি টাইপের সার্চ ইঞ্জিন হতে পারে। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ব্রাউজার। তো কি কি ব্রাউজার হতে পারে? বিং, বাইদু, ইয়াহু, অনেক ব্রাউজার আছে। এই ব্রাউজার গুলোতে প্রত্যেকটাতে সার্চ করা, অর্থাৎ টোটাল কথা যে আমরা যেখানে আমাদের নির্দিষ্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করে তথ্য খুঁজে পাই সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনকে ব্রাউজারও বলা হয়। একটা ব্রাউজার হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগল ক্রোম হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। মাইক্রোসফট ইডস হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো টাইপ অফ সার্চ ইঞ্জিন বিভিন্ন টাইপের যে ব্রাউজার গুলো থাকে সেটাকে বোঝানো হচ্ছে টাইপ অফ সার্চ ইঞ্জিন। আর এরপরে যে হোয়াট ইজ অ্যালগরিদম, অ্যালগরিদমটা হচ্ছে একটা নিয়ম কানুন। প্রত্যেকটা ব্রাউজারের বা প্রত্যেকটা আপনার সার্চ ইঞ্জিনের একটা নিয়ম কানুন আছে, বা একটা বা একাধিক নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন মেনে আমাদের কি করতে হবে? আমাদের এসইও করতে হবে। আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমরা যে এসইওটা করব এই ব্রাউজারের নিয়ম কানুন মেনে আমরা এসইও করব। যদি আমরা এই ব্রাউজারের নিয়ম কানুনগুলো মেনে যদি আমরা এসইও করি আমাদের ওয়েবসাইটের, তাহলে খুব সহজেই, খুব ইজিলি আমি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং করাইতে পারবো। শুধু গুগল না, আমরা যে ব্রাউজার, যে সার্চ ইঞ্জিনকে টার্গেট করে তার অ্যালগরিদম গুলো মেনে কাজ করব, সেই ব্রাউজার বা সেই সার্চ ইঞ্জিনের রেজাল্ট শিটে আমি একে আসতে পারবো। এই হলো প্রসেস, বেসিক যে প্রসেস এসইও, এই এসইওর বেসিক প্রসেসটা শেষ। তো এখন বিষয়টা এগুলো আর বলার, এই লেকচার দেওয়ার, এই যে আমি এতক্ষণ ধরে বকবক করতেছি, এগুলা এই বকবক করার মেন উদ্দেশ্য হলো আপনাদের আগে জানতে হবে এসইও সম্পর্কে। যদি আপনি প্রপার যদি আপনি না জানেন তাইলে কিন্তু আপনি এখানে এই এসইও সঠিকভাবে করতে পারবেন না। তো সঠিকভাবে এসইও করতে গেলে অবশ্যই আমাকে বেসিকটা জানতে হবে। বেসিক না জানি না আমি এসইও করতে গেলে আমি কিছুই করতে পারবো না। সাপোজ কথার কথা আপনি অ্যালগরিদম সম্পর্কে জানেন না, অ্যালগরিদম নাই, অ্যালগরিদম সম্পর্কে আপনাকে কেউ কিচ্ছু বললো না, এখন আপনি ওয়েবসাইটে এসইও করলেন, ইচ্ছা মতো এসইও করলেন, যা যা করার দরকার অন পেজ অফ পেজ কইরা ইচ্ছা মতো দিন রাত 24 ঘন্টা আপনি কি করতেছেন? এই ওয়েবসাইটের পিছে পড়ে থাকতেছেন, এসইও করতেছেন, বাট ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে না, ওয়েবসাইটকে সার্চ দিলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তো আপনার মাথা যাইব ঘুরে, কি ব্যাপার, আমি এত কষ্ট করতেছি, সবকিছু ঠিকভাবে করলাম, ব্যাকলিংক হাজার হাজার ব্যাকলিংক করতেছি, বাট আমার ওয়েবসাইট আসতেছে না। তখন কি হবে? তখন এই কষ্টটা বৃথা হয়ে যাবে যদি অ্যালগরিদমটা না জানেন। আপনার ভাই আপনার যদি ব্যাকলিংক কি? অফ পেজ এসইও, তো আপনি যদি এই অ্যালগরিদম সম্পর্কে যদি না জানতেন তাহলে কি আপনি যদি ব্যাকলিংক করলেন, হাজার হাজার ব্যাকলিংক করলেন, কইরা র্যাঙ্কিং করাতে পারলেন না, তাইলে কিন্তু হইতো না। তো ওই জন্য বেসিকটা আগে জানা দরকার সবার। বেসিকটা যদি আপনি ঠিকভাবে জানেন তাইলে আপনি খুব ইজিলি আপনি এসইও করতে পারবেন। যে বেসিক যেমন অ্যালগরিদম সম্পর্কে এখন জানলেন আজকে, এখানে হয়তো বা অনেক এক্সপার্ট আছেন, অনেকে জানেন যে অ্যালগরিদম কি বা এসইও কি, এটা অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে আছেন কিচ্ছু জানেন না, জিরো লেভেলে আছেন। তো যারা জানেন না তাদের কিন্তু অনেকটা উপকার হলো এই অ্যালগরিদম সম্পর্কে জেনে। অ্যালগরিদম সম্পর্কে জেনে কি লাভ হইলো? তো আপনারা যখন, যারা একদম কিছু জানেন না, এখন যারা আছেন, যারা কিচ্ছু জানেন না, তো যারা কিছু জানেন তাদের কি সুবিধা? তাদের সুবিধা হচ্ছে এখান থেকে যখন আপনি এসইও শিখবেন, এসইও শেখার পর যখন আপনি এসইওটাকে অ্যাপ্লাই করতে যাবেন, তখন আপনার মাথায় থাকবে যে আমার যদি র্যাঙ্কিং এ 1 আসতে হয় তাহলে অবশ্যই গুগলের যে নিয়ম কানুন আছে বা প্রত্যেকটা ব্রাউজারের যে নিয়ম কানুন গুলো থাকে সেই নিয়ম কানুন গুলো আমাকে মেনটেন করতে হবে। সেই নিয়ম কানুন গুলো মেনে আমাকে
যদি আমি যদি কাজ করি তাহলে আমার ওয়েবসাইট কি হবে, র্যাঙ্কিং এ আসবে। তাহলে খুব ইজিলি কিন্তু আপনি কাজগুলো করতে পারতেছেন। আর যদি আপনার জানা না থাকে তাইলে তো আপনি বললামই যে হাজার হাজার ব্যাকলিং করবেন, কাজ হবে না। আর রবিউল ভাই, ব্যাকলিং হচ্ছে হলো বিষয়টা, যে এসইওর মেন বিষয়টা হচ্ছে ব্যাকলিং। আপনি যে একটা ওয়েবসাইটের কাজ করবেন বা আপনি একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিয়ে আসবেন, এটা টোটাল বিষয়টা ব্যাকলিংকের উপর নির্ভর করে। ব্যাকলিংকের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটিকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। তো এই পুরো প্রসেসটা আর কি লেকচার আছে, কোনো টেনশন নেই, একদম ক্লিয়ার করে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বেসিকটা শেষ, আমরা বেসিক নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। আর এখনো যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এসইওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই। এই যে ভাই ভাই, আমার কথা হচ্ছিল এসইও নিয়ে আমি আপনাদের কোনো কোশ্চেন করতে দেব না, এই প্রসেসে আমি এসইও শেখাবো। আমার এখানে যে লিস্টটা দেখতেছেন, হ্যাঁ ভাই, এই পুরো যে শীটটা, এই শীটটা যদি আপনারা একদম 100% যদি কমপ্লিট করতে পারেন, একদম প্রফেশনাল লেভেলের এসইও এক্সপার্ট ছাড়া আপনি তার কাছে হাঁটতে পারবেন না। একদম প্রফেশনাল এসইও এক্সপার্ট, যারা একদম হাই লেভেলের এসইও এক্সপার্ট আছে, তারা যদি এসে আপনাকে কোশ্চেন করে, সেই ক্ষেত্রে আপনি তাদের কাছে মনে করেন একটু মানে অ্যান্সার দিতে প্রবলেম হবে। বাট এমনি স্বাভাবিক স্বাভাবিক পর্যায়ে, স্বাভাবিক বলতে একদম হাই লেভেল পর্যন্তই, আপনি হাই লেভেল পর্যন্ত এটা যদি আপনি ক্লিয়ারলি শিখতে পারেন, তাইলে কোনো প্রবলেম, আপনি একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে এসে করতে পারবেন। তো আপনি যেটা কোশ্চেন করলেন যে কোন, আমি বললাম যে আসলে গুগল এখন পর্যন্ত তাদের অ্যালগরিদম সম্পর্কে বলে নাই। তো এটার অ্যান্সার আছে হচ্ছে হলো এই যে এখানে আছে, দেখেন এই যে র্যাঙ্কিং ফ্যাক্টরি, কিভাবে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করবে। আর এই যে ফুল এসইও, ফুল এসইও তে আইসা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনি যে কিভাবে কোন বিষয়গুলো দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করব। হ্যাঁ, এই যে এটাতে র্যাঙ্কিং ফ্যাক্টরিতে পেয়ে যাবেন। এই যে এখানে বলা হয়েছে গুগল অ্যানালাইজ 200 প্লাস ফ্যাক্টরি অন র্যাঙ্ক দ্য বেস্ট ওয়েবসাইট। 200 বেশি কি আছে, অ্যালগরিদম আছে গুগলের কাছে, বা গুগলের অ্যালগরিদম 200 প্লাস। এই 200 প্লাস তো আমাদের মেনটেন করা সম্ভব না। 200 প্লাস নিয়ম কানুন মেনে কি আমাদের এই ওয়েবসাইট ক্রিয়েট করা সম্ভব, বা এই ওয়েবসাইটে এসইও করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। তো এটার মূল বিষয়গুলো আছে, অনেক বড় বড় যারা এসইও এক্সপার্ট আছে তারা এই নিয়মগুলো বের করছে, কোন প্রসেসে করতে হবে সবকিছু শিখাই দেবো, একদম নিশ্চিন্তে থাকেন। আমি সিরিয়ালে আসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের হোয়াট ইজ এসইও এই পার্টটা শেষ হয়ে গেল। আর এখন আমরা আসবো ইম্পর্টেন্ট অফ এসইও, ইম্পর্টেন্স অফ এসইও। এসইও আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, এইবার আমরা এটা বলবো। আমরা এসইও যে শিখবো, এই এসইও শিখে আমাদের কি লাভ, আমরা কেন এই এসইওটা শিখতে যাচ্ছি, বা ইম্পর্টেন্ট কেন, এত ইম্পর্টেন্ট কেন, এসইওটা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ইম্পর্টেন্ট অফ এসইও, এখন আমরা ইম্পর্টেন্স সম্পর্কে জানবো যে আমাদের জন্য এই এসইওটা কেন এত ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্স অফ এসইও তে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে লেজার টার্গেটেড ট্রাফিক, হাই কনভারসেশন রেট এবং সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু। তিনটা অপশন। এই তিনটা অপশন আসলে কি, এই তিনটা অপশন আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমরা এই ইম্পর্টেন্স অফ এসইও সম্পর্কে বুঝতে পারবো। আচ্ছা, ইম্পর্টেন্স অফ এসইও তে আপনি দেখেন এখানে তিনটা অপশন। এখানে সর্বপ্রথম যে অপশনটা আছে লেজার টার্গেটেড ট্রাফিক। তো লেজার টার্গেটেড ট্রাফিক যে অপশনটা আছে, এই অপশনটাতে আমাদের কি, এটা আসলে কি কি বিষয়, কিভাবে কাজ করে। তো লেজার টার্গেট, কিছু সীমিত সংখ্যক মানুষকে টার্গেট করে যে মার্কেটিং করা হয় তাকে লেজার টার্গেটেড ট্রাফিক বলে। এক কথায় বলে দিলাম, কিছু সীমিত সংখ্যক মানুষকে টার্গেট করে যে মার্কেটিং করা হয় সেটাকে লেজার টার্গেটেড ট্রাফিক বলা হচ্ছে। আচ্ছা, এটা কিভাবে, তো এটা যদি আমি আপনাদের বোঝাইতে যাই, একটা উদাহরণ দিই। ধরেন টিভিতে আমরা টিভি দেখি, আমরা টিভি দেখতেছি। তো টিভি দেখার সময় আমরা অনেকে অনেকে নাটক দেখি, অনেকে সিনেমা দেখি, অনেকে আপনার নিউজ দেখি। তো এই যে আমরা যখন নিউজ, মুভি, তারপরে নাটক যখন আমরা দেখতেছি, তো দেখতে দেখতে একটা সময় বিজ্ঞাপন চলে আসে, অ্যাডস চলে আসে, বিভিন্ন প্রকার অ্যাড চলে আসে।
এই যে অ্যাড গুলো যে দিচ্ছে, এগুলো অ্যাড কোম্পানি অ্যাড দিচ্ছে, তার কোম্পানির প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড কোম্পানি অ্যাড দিচ্ছে। সেই অ্যাড গুলো কি হচ্ছে আমরা দেখতেছি, আমরা সবাই দেখতেছি, আমরা ইচ্ছা আমাদের ইচ্ছার বাইরে কি করতেছি, আমরা অ্যাড গুলো দেখতেছি। কেমন, যেমন ধরেন আমি টিভিতে বসে থেকে নিউজ দেখতেছি, তো নিউজ দেখতে দেখতে হঠাৎ করে অ্যাড চলে আসলো। তো অ্যাড চলে আসলো, ধরেন এই যে গ্যাসের চুলা সেল করার একটা অ্যাড চলে আসলো, যে বিক্রি করবে কোম্পানি সেই গ্যাসের চুলা সম্পর্কে, অথবা ধরেন এই বাড়ি তৈরি করার জন্য সিমেন্টের অ্যাডভার্টাইজ চলে আসলো, যে কোন সিমেন্ট ভালো হবে, কেন এই সিমেন্ট কিনবেন, এইরকম ধরনের অ্যাড চলে আসবে। তো আমি নিউজ দেখতে দেখতে এই অ্যাডটা যখন আমি দেখবো, তখন কিন্তু এই অ্যাডটাই কি করবো, অ্যাডটা কিন্তু আমার কোনো দরকার ছিল না, কারণ আমি এই কি বলে সিমেন্টও কিনবো না, বা এই গ্যাসের চুলা বা যেটাই হোক যে অ্যাড গুলো দেখি, সেটা কিন্তু আমার দরকার নেই। তো দরকার না থাকা সত্ত্বেও কিন্তু কি হচ্ছে, আমি অ্যাড গুলো দেখতেছি, বা আমাকে অ্যাড গুলো দেখতে বাধ্য করতেছে সেই টিভি চ্যানেল গুলো বা সেই কোম্পানি গুলো। আমার দরকার নাই, তবুও অ্যাড গুলো দেখতেছে। আবার ধরেন কথার কথা যদি আমি বলি, যে আমি নিউজ দেখতেছি, নিউজ দেখতে দেখতে আমার সামনে মেয়েদের প্রোডাক্ট চলে আসলো, যে মেয়েদের প্রোডাক্টের অ্যাড চলে আসলো। তো আমি তো আর মেয়েদের প্রোডাক্ট কিনবো না, আমার কিন্তু মেয়েদের প্রোডাক্ট কেনার কোনো দরকার নেই। তো এই অ্যাডটা যদি আমাকে দেখায় কিন্তু কোনো লাভ নাই, বরং আমার সময় নষ্ট হবে সেই অ্যাডটা দেখে। তো আমরা কি করি, যখন নিউজ দেখি বা নাটক দেখি বা মুভি দেখি, তখন অ্যাড আসলে কিন্তু আমরা চ্যানেলটাকে চেঞ্জ করে যাই, অ্যাড আসলে চ্যানেলটাকে চেঞ্জ করে অন্য একটা চ্যানেলে চলে যাই, যে চ্যানেলে অ্যাড নাই সেই চ্যানেলে আমরা চলে যাচ্ছি। তো এইটাতে করে কি হচ্ছে, এই যে কোম্পানি যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে অ্যাড গুলো করতেছে, অ্যাড গুলো করলে আমরা কি করতেছি, এগুলো ইগনোর করতেছি। আবার ধরেন মেয়েরা যারা আছে, মেয়েরা যখন টিভি দেখতেছে, টিভি দেখার সময় তাদের যে তাদের সামনে সেম ভাবে অ্যাড শো হচ্ছে। তো মেয়েদের সামনে দেখা গেল যে আমাদের ছেলেদের অ্যাড দেখাচ্ছে, তো মেয়েদের কিন্তু ছেলেদের প্রোডাক্টের দরকার নাই। তো তখন কি করবে, মেয়েরা কিন্তু সেই অ্যাডটাকে ইগনোর করবে। তো যখন আমার প্রয়োজনীয় জিনিসে অ্যাড দেবে, তখনই কিন্তু আমি অ্যাডটা দেখবো, তাছাড়া কিন্তু আমি অ্যাড দেখবো না। তো এখানে যে এই যে মানুষজন যে এখানে বিরক্ত হচ্ছে অ্যাড দেখতে দেখতে, এটা কিন্তু বাধ্য হয়ে দেখতে হচ্ছে, কারণ তার না দেখা ছাড়া তার উপায় নাই। সে একটা নিউজ দেখতেছে, নিউজ দেখতে অ্যাড শুরু হয়ে গেলে তাকে অ্যাড দেখতে হবে। তো এই সময়গুলো কি করি, আমরা ইগনোর করি। ইগনোর করলে তাহলে এই কোম্পানির কি লাভ হচ্ছে, কোম্পানি যে লক্ষ লক্ষ টাকা দিয়ে ইনভেস্ট করে যে এই অ্যাড গুলো তৈরি করতেছে, সে অ্যাড গুলো তৈরি করে তার কি লাভ, কোম্পানির কি লাভ? কোম্পানির লাভ হচ্ছে হলো যে এখানে সীমিত সংখ্যক এই কোম্পানি কি করতেছে, এখান থেকে তার অডিয়েন্স পাচ্ছে বা টার্গেটেড গ্রাহক পাচ্ছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কথার কথা, আমি আমাদের লুবনা আপুকে দিয়ে একটু আমি উদাহরণটা দিচ্ছি। এখন আমরা টিভি দেখতেছি, টিভি দেখতে দেখতে বেবিদের প্রোডাক্টের অ্যাড চলে আসলো। তো আমার কোনো বেবি নাই, আমার বেবির প্রোডাক্টের দরকারও নাই। এখন হচ্ছে বেবিদের প্রোডাক্টের যে অ্যাডটা আসবে, সেটা অবশ্যই লুবনাপুর দরকার আছে, কারণ লুবনাপুর বেবি আছে। তাহলে লুবনাপুর যদি সেই অ্যাডটা দেখে, তাহলে সেই অ্যাডটা দেখে কিন্তু যদি লুবনাপুর দরকার হয়, প্রয়োজনীয় কোনো প্রোডাক্ট হয়, তাহলে কি ওই অ্যাডটা দেখে কিন্তু লুবনাপুর তার বেবিদের জন্য সেই প্রোডাক্টটা কিনতে পারবে। তাহলে যদি এই অ্যাড কোম্পানি বা টেলিভিশন কোম্পানি যদি 1 কোটি মানুষকে অ্যাডটা দেখায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 কোটি মানুষকে অ্যাড দেখায়, যাদের প্রয়োজন, শুধুমাত্র যাদের প্রয়োজন তারাই কিন্তু সেই প্রোডাক্টটা কিনবে, আর বাকি যারা আছে তারা কিন্তু ইগনোর করবে। তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সে কি করছে, সীমিত আকারে কিছু সংখ্যক অডিয়েন্স বা তার টার্গেটেড ট্রাফিক গুলো সে নিচ্ছে কোম্পানিগুলো। সে দেখা যাচ্ছে কোম্পানি 1 লক্ষ টাকা খরচ করলো, বা হ্যাঁ 1 লক্ষ বা 50,000 টাকার কথা বলি, 50,000 টাকা দিয়ে ধরেন একটা অ্যাড তৈরি করলো। আচ্ছা, 50,000 টাকা দিয়ে একটা অ্যাড তৈরি করে তার টার্গেট হচ্ছে হলো যাদের দরকার তাদেরকেই দেখাবে, বা যাদের দরকার তারাই শুধু কিনবে, বাকিরা কিনবে না। তাহলে এখানে কোম্পানির কি সেইভাবে লাভ হবে? আচ্ছা, এটাই কোশ্চেনটা, এটা আরেকটু পরে আসবেন হাই কনভারসেশন রেটে, শিখাইলে এটা বুঝতে পারবেন যে কোম্পানির লাভ ক্ষতিটা হাই কনভারসেশন রেটে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আসি।
তো এখানে আরেকটু বলার আছে, এই লেজার টার্গেটেড ট্রাফিক। তো লেজার টার্গেটেড ট্রাফিক দিয়ে, তো লেজার টার্গেটেড ট্রাফিক হচ্ছে মেন যে লেজার টার্গেট ট্রাফিক, সেটা হচ্ছে হলো যে লেজার টার্গেটেড ট্রাফিকে কোম্পানি নির্দিষ্ট গ্রাহককে টার্গেট করে যে মার্কেটিংটা করে, যে টিভি চ্যানেলে অ্যাড গুলো দেয়, সেটা হচ্ছে হলো লেজার টার্গেটেড ট্রাফিক। যে আমার এই প্রোডাক্ট আমার একটা ধরেন কি টি শার্ট আছে, আমি টি শার্ট সেল করবো, ওই টি শার্ট যাদের দরকার তারাই কিনবে। আমি অ্যাডভার্টাইজ করলাম 50,000 টাকা দিয়ে, আমি অ্যাডভাইস ক্রিয়েট করে সাপোজ এখানে আবার কিন্তু আরেকটা প্রসেস আছে, যখন আপনি এই অ্যাড গুলো করেন, টিভিতে যে অ্যাড গুলো চলে, সেই অ্যাড গুলো বা বিল বোর্ডে যে অ্যাড গুলো চলে, হ্যাঁ বিল বোর্ডে যে অ্যাড গুলো চলে, সেই অ্যাড গুলো দেখা যায় নির্দিষ্ট টাইমের জন্য। টিভিতে সাপোজ বিষয় হচ্ছে আপনি একটা অ্যাড তৈরি করছেন 50,000 টাকা দিয়ে, অ্যাড তৈরি করার পর এখন ওই অ্যাডটাকে আপনি টিভি চ্যানেলে দেখাবেন। তো টিভি চ্যানেলের সাথে চুক্তি হবে যে 1 সপ্তাহ আপনি টিভি চ্যানেল আপনার অ্যাড দেখাবে, বিনিময়ে আপনি তাকে 10,000 টাকা দেবেন। তো 1 সপ্তাহ আপনার অ্যাডটা দেখাইলো, 1 সপ্তাহ শেষ আপনার টিভি চ্যানেলের অ্যাডটাও বন্ধ। তো আপনি যতদিন টাকা দেবেন ততদিন আপনার অ্যাডটা দেখাবে, বাট আপনি এখানে সেই পরিমাণে আপনি ভিজিটর এখানে পাবেন না। লেজার টার্গেটেড ট্রাফিক আপনি সেই পরিমাণে ভিজিটর পাবেন না। আপনি যে পরিমাণ ইনভেস্ট করবেন সেই পরিমাণে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন না লেজার টার্গেটেড ট্রাফিক। আচ্ছা, আমি কোশ্চেন করব আপনাদের এটা বোঝানোর পরে। তো এটা মোটামুটি তো বুঝতে পারছেন লেজার টার্গেটেড ট্রাফিক, এটা কি মোটামুটি বুঝতে পারছেন যে কি লেজার টার্গেটেড ট্রাফিকটা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝলাম মোটামুটি। জি ভাই বুঝতে পারছি। নির্দিষ্ট মানুষকে টার্গেট করে যে অ্যাডটা করা হয় বা যে মার্কেটিংটা করা হয় সেটাকে লেজার টার্গেটেড ট্রাফিক বলা হচ্ছে। শুধুমাত্র এখানে আরেকটু ক্লিয়ার যদি বলি যে এখানে লেজার টার্গেটেড ট্রাফিকটা হচ্ছে হলো যে যার দরকার শুধুমাত্র সে অ্যাডটা দেখবে, দেখে কিনবে। মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ অ্যাডটা দেখবে, বাট যার দরকার সেই আসবে শুধু। এই হচ্ছে প্রসেস। তো এখন ধরেন একটা অ্যাড তৈরি করতে 50,000 টাকা গেল, আমরা হিসাব করবো এবং কাজ করবো। হ্যাঁ, একটা অ্যাড তৈরি করতে 50,000 টাকা গেল, প্লাস আমার অ্যাডটাকে আমি টিভি চ্যানেলে শো করতে গেলে আমার দেখা যাচ্ছে 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য, আচ্ছা আমি 1 বছর হিসাব করি, লং প্রসেস ধরেন 1 লক্ষ টাকা 1 বছরের জন্য অ্যাডটা চলবে। এবার সেকেন্ড অপশনে আসে, সেকেন্ড অপশন হচ্ছে হাই কনভারসেশন রেট হচ্ছে হলো এখানে হাই কনভারসেশন টার্গেট ট্রাফিকে আসি। তাহলে একটা অ্যাড তৈরি করতে যদি আমার 50,000 টাকা যায় এবং 1 বছরের জন্য যদি আমি অ্যাডটাকে টিভি চ্যানেলে আমি যদি অ্যাডভার্টাইজটা দেখাই, তাহলে আমার আরো দেয় 50,000 টাকা, টোটাল 1 লক্ষ টাকা। আচ্ছা, আমি যে হিসাবটা দিচ্ছি এটা কি বেশি হয়ে গেছে না কম হয়েছে? এরকম কি হয় নাকি সেটা একটু বলেন। কমই হয়ে যাইতেছে। একটা অ্যাড তৈরি করতে কথাটা ক্লিয়ার বুঝি নাই ভাই, আমার এই ব্যাপারে আইডিয়া নাই, কম না বেশি। ভাই কম হয়ে গেছে তবে ভাই আসলে বিজ্ঞাপনের জন্য তো ভাই বর্তমান যুগে তো ভাই সবচেয়ে বেশি ইনভেস্ট করা হয় বিজ্ঞাপনের পিছনে ভাই। হ্যাঁ, বিজ্ঞাপনের পিছনে বেশি ইনভেস্ট করা হচ্ছে, সেই হিসেবে কিন্তু যদি এখানে 1 আমি বছরের জন্য নেন ভাই, হ্যাঁ 1 বছরের জন্য এখানে অনেক কম বলছি আমি। আপনি যদি তথ্য খোঁজেন যে যারা অ্যাড দেয় তাদের সাথে তথ্য যদি আপনি নেন তাদের কাছ থেকে, তাহলে বুঝতে পারেন কত পরিমাণে। তো আমি 1 লক্ষ টাকা ধরতেছি হিসাব অনুযায়ী। আচ্ছা, 1 লক্ষ টাকা শেষ এখানে। এখন আমাদের টাইমিং এর উপর ডিপেন্ড করে অনেক সময়। জি শাহিন ভাই, বুঝলাম না। মানে অ্যাডটা মানে টাইমিং এর উপরে ডিপেন্ড করে, 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 30 সেকেন্ড যদি হয় বা 1 মিনিটের হয়, এইভাবে টাকা নির্ধারণ করে। টাইমিং এর উপর নির্ভর করে। তো হ্যাঁ, এরকম বিষয়টা বিষয় আছে। তো যেটা হিসাবে আর কি ধরছি, একটা অ্যাডভার্টাইজ তৈরি করতে 50,000 টাকা মাস লেগে যায়। হ্যাঁ, এগুলো বিষয়গুলো আছে, এগুলো লং প্রসেস আছে, ওগুলো নিয়ে আলোচনা
মানে না করলেও চলে, জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো দিয়ে বোঝাইতেছি। তো একটা অ্যাড তৈরি করতে গেলে যদি আমি একটা সেলিব্রিটিকে নিয়ে যদি অ্যাড করি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 50,000 টাকা লাগিয়ে যাবে। অ্যাড তৈরি করলাম, সেই অ্যাডকে আবার আপনার ভিডিও এডিটিং আছে, অনেকভাবে এডিট টিডিট বিভিন্ন খরচ টরচ দিয়ে টোটাল সব মিলে 1 লক্ষ টাকা আমি দাঁড় করাইলাম। তো এখন তাহলে আমার টিভি চ্যানেলে যদি আমি অ্যাড দিতে চাই, অ্যাড দিতে গেলে একটা অ্যাড তৈরি করতে যাচ্ছে হলো 1 লক্ষ টাকা। বা আমি এখন বিষয়টা হচ্ছে হলো আমি ধরেন টি শার্ট সেল করব, আমি টি শার্ট সেল করব, আমার কাছে টি শার্ট আছে, তো আমি টি শার্ট সেল করতে যাচ্ছি। তো টি শার্ট সেল করতে গেলে আমি চাচ্ছি যে আমি অ্যাডভার্টাইজ তৈরি করব, বিজ্ঞাপন দেব। কোথায় দেবো? টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেব। এরপরে বিলবোর্ড লাগাবো, বিলবোর্ডে আমার এই অ্যাড গুলো থাকবে, শো করবে। তাইলে এখন এই টি শার্ট যদি সেল করতে যাই, আমি টি শার্ট সেল করতে গেলে আমার একটা সেলিব্রিটি লাগবে, যে সেলিব্রিটি আমার এই আমার কোম্পানির টি শার্টটা পরবে, পরে সে কিছু ভালো ভালো কথা বলবে, কথা বলে আমার টি শার্টটা সেল হবে। হ্যাঁ, এই প্রসেস গেল। তো এই সেলিব্রিটিকে দিয়ে আমার টি শার্টের সেল মার্কেটিং করতে গেলে আমার 1 লক্ষ টাকা পড়ে যাচ্ছে টিভি চ্যানেলে অ্যাড শো করাইতে। এখন সেম বিষয়, ঠিক সবকিছু ঠিক আছে, আমি সেল করবো কি টি শার্ট। তো এখন আমরা যদি এসইওর দিক দিয়ে আসি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি আসি আমরা, তাহলে এইটা হচ্ছে হলো এখন ডিজিটাল মার্কেটিং এর হিসাবে ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা হিসাব করি, আমাদের টি শার্ট সেল করার জন্য যদি আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, আমরা যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, তো ওয়েবসাইট ক্রিয়েট করতে আমাদের কত লাগবে? সর্বোচ্চ 10,000। 10,000 লাগে না, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে 10,000 লাগে না, সর্বোচ্চ 10,000। আর আমরা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখে গেছি, কিভাবে একটা ই কমার্স ভিত্তিক ওয়েবসাইট ক্রিয়েট করে সেটা আমরা শিখে গেছি। তো সর্বোচ্চ 10,000 টাকা লাগবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে। ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং এ খরচ যাবে 3,000 টাকা বা 5,000 টাকা, 15,000 টাকা। তো সেখানে আমি 30,000 টাকা ধরলাম আমার ওয়েবসাইট তৈরি করা, আমার ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং, এগুলো সব মিলে ধরলাম আমি 30,000 টাকা আমার লাগলো। তো 30,000 টাকা দিয়ে আমি কি করলাম? একটা ওয়েবসাইট তৈরি করলাম, 1 বছরের ডোমেইন হোস্টিং নিয়ে আমার সব মিলে আমি 30,000 টাকা খরচ করলাম। আর অন্যদিকে আমি অ্যাড তৈরি করলাম একটা সেলিব্রিটিকে দিয়ে, সেই অ্যাডকে আমি টিভি চ্যানেলে দেখাবো, 1 বছর আমার যাবে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমার ওয়েবসাইটে কিন্তু আমার খরচ মাত্র 30,000 টাকা পড়লো, এবং টিভি চ্যানেলে অ্যাড দিতে আমার খরচ পড়লো 1 লক্ষ টাকা, 70,000 টাকার মধ্যে ডিফারেন্স 1 বছরে। আচ্ছা, এই প্রসেস গেল। তাহলে ওয়েবসাইটে যখন আমি আমি টি শার্ট সেল করব, যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ক্রিয়েট করে যখন আমি টি শার্ট গুলো সেল করার জন্য মার্কেটিং করব আমার ওয়েবসাইটে, তখন দেখা যাচ্ছে ভিজিটররা আসবে, এসে আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কিনবে। এই হচ্ছে প্রসেস। প্লাস এই যে ভিজিটররা যখন আসবে, এই ভিজিটরের আমার ওয়েবসাইটে আসার পরে কিন্তু আমি এখান থেকে আর্নিং এর একটা ব্যবস্থা আছে, আমি অ্যাড শো করায় কি করতে হবে? আমি আর্নিং করতে পারবো প্রসেস। আর আমার টিভি চ্যানেলে যারা দেখবে আমার অ্যাডটা, টিভি চ্যানেলে যাদের দরকার শুধুমাত্র তারাই কিন্তু দেখবে, আর বাকিরা কিন্তু কি করবে? এটাকে ইগনোর করবে। যদি আমি টি শার্ট ছেলেদের টি শার্ট সেল করি, তাহলে মেয়েরা ইগনোর করবে, বা মেয়েদের টি শার্ট যদি আমি সেল করি, তাহলে ছেলেরা ইগনোর করবে। তাহলে যদি আমি টিভিতে 1 লক্ষ টাকা খরচ করে যদি আমি 100 জন ভিজিটর পাই, বা 100 জন যদি গ্রাহক পাই, আমি সেই হিসেবে যদি আমি 30,000 টাকা খরচ করে ওয়েবসাইট ক্রিয়েট করে যে আমি 100 বেশি গ্রাহক পাবো, তো আমি ধরলাম 100 গ্রাহক। তাহলে 100 গ্রাহক যদি আমার 1 লক্ষ টাকা থেকে আসে, আর 30,000 টাকা থেকে যদি 100 গ্রাহক আসে, তাহলে আমার কোনটা সাশ্রয় বেশি? টিভি চ্যানেলেরটা নাকি ওয়েবসাইটেরটা? ওয়েবসাইট। আমার কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা একটু নিচের দিকে যাব। লেজার টার্গেটেড ট্রাফিক। তো লেজার টার্গেটেড ট্রাফিক হচ্ছে হলো কি, মানুষজনকে টার্গেট করে যে ইয়াটা মার্কেটিংটা করা হয়, মানে যাদের দরকার শুধুমাত্র তাদের টার্গেট করে যে মার্কেটিংটা করা হয়, সেটাকে লেজার টার্গেটেড ট্রাফিক বলা হচ্ছে। আচ্ছা, এখন হাই কনভারসেশন রেটটা কি? আচ্ছা, হাই কনভারসেশন রেটটা হচ্ছে হলো এটা কি, আমি একটু আলোচনা করে তারপরে বলতেছি হাই কনভারসেশন রেটটা কি। আচ্ছা, ধরেন আমি লেজার টার্গেটেড ট্রাফিক যখন করছি, তখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি। ওয়েবসাইট ক্রিয়েট করে আমি কি করছি? সুন্দর করে সেটা সাজিয়ে রাখছি। তো এখানে এখন ধরেন আমার দরকার ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ কিনবো। হ্যাঁ, ল্যাপটপ কিনবো। তাহলে আমি টিভিতে অ্যাড দেখছি, ওই যে টিভিতে আমি অ্যাডভার্টাইজ দিছিলাম 1 লক্ষ টাকা দিয়ে, 1 লক্ষ টাকা খরচ করে টিভিতে আমি অ্যাডভার্টাইজ দিছি। অ্যাড দেওয়ার পরে
আর দেওয়ার পরে কি হয়েছে, একজন গ্রাহক আইছেন, গ্রাহক এসে গ্রাহকটা দেখছে, চা দান দিচ্ছে নোট